আচ্ছা, তো যেটাই হোক আমি জাস্ট আর 1 মিনিট জাস্ট কথা বলি। কথাটা হচ্ছে যে আপনাদের পরীক্ষা 6 দিন ক্লাস হবে, 2 দিন নন ডিপার্টমেন্ট, 4 দিন ডিপার্টমেন্ট, এবং পরীক্ষা হবে। সেই পরীক্ষা কিন্তু আপনারা খাতায় লিখে জমা দিবেন এবং সেটা আমরা খাতা কেটে আপনাদেরকে আর কি দিব। ওকে, তো ঠিক আছে। আজকে হচ্ছে যেহেতু বিসিএস পরীক্ষা, তো অনেকেই হচ্ছে হয়তো একটু ইয়াতে আছেন, সমস্যা নাই, বাকিরা রেকর্ড একটু দেখে নিয়েন। আচ্ছা, আজকে আমাদের নন ডিপার্টমেন্ট ক্লাস নিব আজকে। হ্যাঁ, নন ডিপার্টমেন্ট শুরু হবে আজকে, এবং আজকে আমরা বাংলা দিয়ে শুরু করব। হ্যাঁ, তো আমার 3টা বিসিএস আমি দিছি। ঠিক আছে, এর মধ্যে 45 বিসিএস এ প্রিলি দিয়ে, প্রিলিতে আমি টিকছি আর কি। তো যাই হোক, 3টা বিসিএস দেওয়ার অভিজ্ঞতা থেকে যতটুকু আমার অভিজ্ঞতা আছে আশা করি একটু কাজে লাগানো যাবে। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিলাম আর অত কথা না বলে। আচ্ছা, তো এখন আজকে আমরা পড়বো আসলে বাংলা সাহিত্য আর হচ্ছে বাংলা গ্রামার, এই দুইটা পার্ট একসাথে পড়বো। হ্যাঁ, তো এখন তো আগে আমি একটু বাংলা আমাদের বাংলা সাহিত্য থেকে একটু শুরু করি। বাংলা সাহিত্যে অনেকের অনেক ভয় থাকে, হ্যাঁ, পড়া মুখস্থ হয় না। তো আমি হচ্ছে এই যে মুসাফির রাহাত স্যার, হ্যাঁ, অনলাইনে অনেক জনপ্রিয় উনি, উনি পড়ায় আর কি। তো ওনার কাছে আমি বাংলা কোচিংটা করছিলাম। তো ওনার লেকচার ম্যাটেরিয়াল গুলো আমার খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, ওইটা এখানে আপনাদেরকে আর কি শেয়ার করতেছি আর কি। তো আপনারা এখান থেকে একটু পড়ার ট্রাই করিয়েন। উনি আরো অনেক ভালো করে পড়ায়। কারো যদি বেশি মানে বাংলায় খুব ভালো ইন্টারেস্ট থাকে, তাহলে ওনার কাছেও পড়তে পারেন আলাদা করে আর কি। হ্যাঁ, 1,000 বা 1,200 টাকা হয়তো কোর্স নেয়, বাংলা সাহিত্যটা ভালো পড়ায় আর কি স্যার অনেক। তো যাই হোক, তো আমাদের বাংলা আজকের পড়া ছিল হচ্ছে যে আমাদের থাকবে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং হচ্ছে আধুনিক যুগে, শুধু একটা পার্ট থাকবে। হ্যাঁ, তো এখন আমরা আসলে চলে যাব হচ্ছে প্রাচীন যুগ। হ্যাঁ, এখান থেকে আমরা পড়া শুরু করব। স্লাইড দেখা যাচ্ছে তো না? স্লাইড দেখতে পাচ্ছেন সবাই ঠিক মতো? জি ভাই। জি দেখা। আচ্ছা, ওকে। তো প্রাচীন যুগ বলতে বাংলা সাহিত্যে আমাদের 3টা যুগ, আপনারা অনেকেই হয়তো জানেন। তো প্রাচীন যুগ 3টার মধ্যে হচ্ছে প্রথম যুগটা হচ্ছে প্রাচীন যুগ, এরপরে মধ্যযুগ, এরপরে হচ্ছে আসলো আধুনিক যুগ। তো প্রাচীন যুগ বলতে আমরা মেইনলি আসলে প্রাচীন যুগের একটাই নিদর্শন, এবং সেটা হচ্ছে চর্যাপদ। হ্যাঁ, তো চর্যাপদ সম্পর্কে খুব সাধারণ কথা যেগুলো যেগুলো পরীক্ষায় আসা কোশ্চেন, সেগুলো আমি বলতেছি, এবং এখানে সব সুন্দর করে মোটামুটি সাজানো দেওয়া আছে। ঠিক আছে, এই চর্যাপদের এটা হচ্ছে যে আদি নামটা ছিল বা মূল নাম যেটা, সেটা ছিল হচ্ছে যে চর্যাচর্য বিনিশ্চয়। হ্যাঁ, এটা অনেকবারই পরীক্ষায় আসছে যে এটার নাম কি ছিল। হ্যাঁ, চর্যাচর্য বিনিশ্চয় এটা হচ্ছে মূল নাম ছিল। হ্যাঁ, আর চর্যাপদটা মেইনলি আসলে এটা কি, গানের সংকলন। চর্যাপদটা হচ্ছে মেইনলি একটা গানের সংকলন। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদের যে পরীক্ষা হবে, এই পরীক্ষা এগুলা কিন্তু অপশন থাকবে না। হ্যাঁ, যদি লেখা যায় চর্যাপদ আসলে কি, হ্যাঁ, তো আপনি সেখানে লিখবেন গানের সংকলন। সংকলন, হ্যাঁ, বা এটা কোন কাদের জন্য বা কারা এটা তৈরি করছে, যে সহজান আমাদের সম্প্রদায় আছে, যাদেরকে সহজিয়া বলি আর কি। হ্যাঁ, এরা হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী কিছু আছে, এই বৌদ্ধদের কিছু জাত আছে আর কি। এর মধ্যে সহজিয়া এটা একটা জাত তাদের। এই সহজিয়ারাই এই আমাদের চর্যাপদটা আসলে মেইনলি তৈরি করছে। তো তাদের আসলে মেইন এটা গানের সংকলন হলেও চর্যাপদের এই যে পদগুলো আছে, এগুলো আসলে গান না। হ্যাঁ, বাইর থেকে মনে হচ্ছে গান, কিন্তু এগুলোর ভিতরে একটা পুরো কোনো কিছু একটা তথ্য দেওয়া থাকে। মানে তাদের হচ্ছে ধর্ম প্রচারের এটা একটা মাধ্যম হিসেবে তারা ইউজ করতো। তো তারা যখন আমাদের আমাদের উপমহাদেশে তারা এইসব প্রচার করতো, তখন পাল পাল রাজারা হচ্ছে আসলে হচ্ছে মানে ওই সময় ছিল আর কি। হ্যাঁ, যে শাসন করতো পালরা, পাল বংশরা। তো এই পাল বংশরা কি করতো, যে তারা একটু আর কি খুব কি বলে, মানে রূঢ় আচরণ করতো তাদের সাথে। হ্যাঁ, যে জোর করে ফোর্সফুলি তারা তাদেরকে হিন্দু ধর্মে আর কি মানে ট্রান্সফর্ম করার জন্য একটু চাপ, প্রেসার করতো আর কি। তো এই জন্য ওই পালদের আসলে অত্যাচারে তারা নেপালে মানে পালিয়ে যায় আর কি, বুঝতে পারছেন? ঠিক আছে, সরি, পালরা বলতেছি, সেনদের হচ্ছে অত্যাচারে নেপালে পাওয়া গেছে। হ্যাঁ, এই চর্যাপদটা আসলে নেপালে পাওয়া গেছে। তো এখন এই যে এখানে যে ছিল
তো এটা হচ্ছে আমাদের যে পদকর্তা যারা ছিল, অনেকগুলা পদকর্তা আছে। তো নর্মালি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার দুইজনের কথা এখানে বলা আছে। তো আপনারা নর্মালি শহীদুল্লাহটাই মনে রাখবেন, হ্যাঁ। এটা শহীদুল্লাহটাই রেফারেন্স হচ্ছে বেশি, ঠিক আছে। সুনীতিটা যদি স্পেসিফিক ভাবে না বলে যে সুনীতি কুমারের মতে কত, তাহলে ওইটা না বলবেন। তাছাড়া যদি বলে চর্যাপদের হচ্ছে পদকর্তা কয়জন, তাহলে হবে হচ্ছে 23 জন, হ্যাঁ। তাহলে আমাদের এই যে সহজিয়া যারা বৌদ্ধ, তারা লেখা আছে যে বৌদ্ধ ধর্মের সহজান সম্প্রদায় তারা। চর্যাপদের প্রথম যে কবি, যদি অনেক সময় বলে আদি কবি কে বা হচ্ছে প্রথম কবি, তার নাম হচ্ছে লুইপা। ইনি চর্যাপদের প্রথম এবং 29তম পদ লিখছে, হ্যাঁ। তো যাই হোক, এখানে মনে হয় একটা কথা বলতে ভুলে গেলাম। আচ্ছা, সমস্যা নেই, এটা পরেও বলা যাবে। ওকে, তাহলে লুইপা হচ্ছে আদি কবি, ঠিক আছে। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে যে আদি কবি, তার মতে আদি কবি হচ্ছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আদি কবি হচ্ছে সবরপা, ঠিক আছে। আমাদের হচ্ছে প্রথম কবি হচ্ছে লুইপা। যদি পরীক্ষায় আসে প্রথম কবি আদি কবি, এটা লুইপাই দিবেন আসলে। আর শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠ হচ্ছে কাহ্নপা বা কৃষ্ণপাদ। এবং বাঙালি কবি, এটা পরীক্ষায় বিসিএস এ অনেকবারই আসছে, হ্যাঁ, যে চর্যাপদের বাঙালি কবি কে, এটা হচ্ছে ভুসুকুপা, হ্যাঁ। ভুসুকুপার আর একটা নাম হচ্ছে শান্তিদেব, ঠিক আছে। ভুসুকুপার ডাক নাম ছিল হচ্ছে শান্তিদেব। এই চর্যাপদে একজন নারী কবি আছে, তার নাম হচ্ছে কুক্কুরিপা, ঠিক আছে। চর্যাপদে একজন মানে নারী কবি, তার নাম হচ্ছে কুক্কুরিপা, ঠিক আছে। তো এখান থেকে আরো অনেক কিছু আছে, এগুলোর দরকার নেই আপনার। এই কয়েকটা তথ্য এখান থেকে এনাফ, হ্যাঁ। প্রথম কবি লুইপা, ঠিক আছে। শ্রেষ্ঠ হচ্ছে কাহ্নপা বা কৃষ্ণপাদ, বাঙালি কবি ভুসুকুপাদ বা ভুসুকুপা, হ্যাঁ, বা শান্তিদেব, ওর ডাক নাম হচ্ছে শান্তিদেব। আর একমাত্র নারী কবি কে ছিল, সে হচ্ছে কুক্কুরিপা, হ্যাঁ। এই চারটা তথ্য এখান থেকে মনে রাখলেই হবে আর কি, হ্যাঁ। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে শ্রেষ্ঠ কাহ্নপা যে বলা হয়েছে, এ সর্বোচ্চ পদ। না না। ভাইয়া। আচ্ছা, একটু দাঁড়ান, স্ক্রিনটা হঠাৎ চলে গেল। আসলে সমস্যা একটু হয়ে গেছে আমার ল্যাপটপটা, স্ক্রিন শেয়ারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে যেটা বললাম যে সবচেয়ে বেশি পদ সে রচয়িতা করছে কে, এটাও একটা কোশ্চেন, হ্যাঁ। কাহ্নপা বা কৃষ্ণপা। তাহলে এখান থেকে আমরা এটাই পড়বো, প্রথম কবি লুইপা, শ্রেষ্ঠ হচ্ছে কাহ্নপা বা কৃষ্ণপা, সে সবচেয়ে বেশি পদ রচয়িতা করছে। আর দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে ভুসুকুপা, সে বাঙালি কবিও ছিলেন। এবং একমাত্র নারী কবি কে ছিলেন কুক্কুরিপা, হ্যাঁ। এইটুকু তথ্য এখান থেকে জানলেই হবে আর কি। আচ্ছা, এবং আমাদের হচ্ছে একটু আগেই বললাম যে চর্যাপদ আসলে গানের সংকলন, হ্যাঁ। এবং এই এক একটা কবিতা বা গান যেগুলো, এগুলো 10 পদী কবিতা, মানে একটা করে গানে 10টা করে পদ থাকে। এবং মোট পদ হচ্ছে কয়টা, 50টা, ঠিক আছে। এটাই মনে রাখেন, 51 রাখার দরকার নেই, 50টি মনে রাখবেন। এই 50টার মধ্যে আমাদের পাওয়া গেছে 46.5টি, ঠিক আছে। 3.5টা খুঁজে পাওয়া যায়নি বা নিখোঁজ। এই নিখোঁজ গুলার মধ্যে একটা হচ্ছে 24 নং পদ, 25 নং এবং 48 নং, এই তিনটা মনে রাখতে হবে যে নিখোঁজ কোনটা। 24 নং পদ পাওয়া যায়নি, 25 নং এবং 48 নং, এই তিনটা পাওয়া যায়নি। এবং এই 23 নং পদের অর্ধেক পাওয়া গেছে, খণ্ড। এই জন্য বলা হয় নিখোঁজ, পাওয়া যায়নি হচ্ছে 3.5টা পাওয়া যায়নি, ঠিক আছে। কে লিখছে, সাউন্ড পাচ্ছি না, সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে। যাচ্ছে তো। ক্লিয়ার শোনা আচ্ছা, যাচ্ছে। সাউন্ড তো ক্লিয়ার শোনা যাওয়ার কথা। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখানে টোটাল হচ্ছে 46.5টা পদ, তার মানে পাওয়া গেছে 50টার মধ্যে পাওয়া যায়নি 3.5টা। কোন কোন পদ, 24 নং, 25 নং, 48 নং, এবং হচ্ছে 23 নং পদের হচ্ছে কত, অর্ধেক। এবং এই পদগুলা কে কে লিখছে, কারটা পাওয়া যায়নি সেটা লেখা আছে, যে কাহ্নপাদের এই 24 নং পদ যে পাওয়া যায়নি, সেটা ছিল কাহ্নপাদ। 25 নং ছিল তন্ত্রীপা। এগুলো দরকার নাই, জাস্ট শুধু এইটুকু জানলেই হবে যে 24, 25 এবং 48 এই তিনটা পাওয়া যায়নি। এবং 23 নং পদের অর্ধেকটা জানা গেছে আর কি, ঠিক আছে। ওকে, এবার চর্যাপদের ভাষা আসি। এই ভাষাটার নাম হচ্ছে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা। এই কথাটা বলছে হরপ্রসাদ শাস্ত্রী, ঠিক আছে।
হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে এই কথাটা বলছে। এই হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে এই চর্যাপদের আবিষ্কারক। ইনি হচ্ছে চর্যাপদ আবিষ্কার করছে। ঠিক আছে, হরপ্রসাদ শাস্ত্রী। ঠিক আছে, এটা হচ্ছে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা। এখন কোশ্চেনে যদি বলে সান্ধ্য বা আলো আধারী ভাষা কাকে বলছে, মানে কে বলছেন আর কি, তখন বলতে হবে এটা হরপ্রসাদ শাস্ত্রী এই কথা বল। একবারে ফোন দিয়ে নেটটা চালাচ্ছি, নেটটা বারবার ছেড়ে দিচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। ওকে, আশা করি আর প্রবলেম ইনশাল্লাহ হবে না, ফোনে যদি কেউ কল না দেয় আর কি। তো যাই হোক, তা ত্রিপদী পয়ার ছন্দ, হ্যাঁ, বা ছন্দ আমাদের ত্রিপদী বা পয়ার ছন্দ এটাকে বলে। এবং আধুনিক বিচারে এইটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, মাত্রাবৃত্ত। মানে এই ত্রিপদী বা পয়ার ছন্দটা কি, এটা তো আগে ছিল, বাট যখন আমাদের ছন্দ অলংকার এগুলো আবিষ্কার হলো তখন মানে আধুনিক বিচারে তাহলে এই চর্যাপদের ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত। হ্যাঁ, অর্ধমাত্রা আছে। ঠিক আছে, তাহলে এই মাত্রাবৃত্ত ছন্দে হচ্ছে অক্ষরবৃত্ত আছে। হ্যাঁ, তো এর ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত। তাহলে এটা পরীক্ষায় অপশনে অনেকবারই আসছে যে আমাদের চর্যাপদের আমাদের হচ্ছে এই আধুনিক বিচারে এটার ভাষা বিন্যাস কি রকম, তাহলে এটা হবে হচ্ছে মাত্রাবৃত্ত। হ্যাঁ, তাহলে এখান থেকে এই তথ্যগুলো জাস্ট লাগবে যে ছন্দ হচ্ছে ত্রিপদী বা পয়া। এটাও তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট যে আধুনিক বিচারে আমাদের এটা কি মাত্রাবৃত্ত ছন্দ। তাহলে এখান থেকে এই এরপর আমাদের আছে আবিষ্কার। হ্যাঁ, তো আবিষ্কার যেটা যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, ওনার নাম আসলে হরপ্রসাদ শাস্ত্রী। আর এই যে মহামহোপাধ্যায় এটা ওনার উপাধি। হ্যাঁ, এনাকে এই উপাধিটা আসলে দেওয়া হয়েছে আর কি। তো উনি 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে এই চর্যাপদটা আবিষ্কার করে। আসলে এই যে রাজা রাজেন্দ্রলাল মিত্র তার সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল 1882 1882 সালে এই বইটা লিখছিলেন। হ্যাঁ, এবং এই বইটা পড়ার পর হরপ্রসাদ শাস্ত্রী একটু গেস করতে পারছিলেন যে নেপালে গেলে কিছু একটা পাওয়া যাবে সংস্কৃতি। তো এই উদ্দেশ্যে উনি 1897 সালে প্রথম নেপাল যান, যে কিছু পানি ফেরত আসলেন। এরপর 1898 সালে আবার যায়। এরপরে 3 নাম্বার ধাপে তখন তিনি কলকাতা ভার্সিটির হচ্ছে যখন বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন, ওই টাইমে উনি হচ্ছে 1907 সালে ওনাকে যখন আবার পাঠানো হলো, 1907 সালে উনি যাওয়ার পর একটা বই পায় যেটার নামই হচ্ছে এই যে চর্য বিনিশ্চয়। ঠিক আছে, তার 46.5টা পদ সে ওখান থেকে উদ্ধার করে আর কি। ঠিক আছে, এবং তারই প্রকাশনায় আর কি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে একটা নাম দেন হাজার বছরের পুরাণ বাংলা, বাঙ্গালা বৌদ্ধ গান ও দোহা, এই নামে আমাদের চর্যাপদটা আসলে উনি কি করেন, পাবলিশ করেন আর কি। ঠিক আছে, তো এটা পাবলিশ করার পর থেকে এটা নিয়ে অনেক গবেষণা শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা আসলে কার, হ্যাঁ, কেউ বলে ও মানে আমাদের যে অসমিয়ারা বলে না এটা আমাদের ভাষা। ঠিক আছে, আর একজনরা বলে না এটা আমাদের সংস্কৃতি। তো অনেক কথাবার্তা এইরকম হইতে থাকে। তখন আসলে আমাদের ওই যে একটু বললাম ODBL 1926 সালে যখন এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় যখন এটা প্রকাশ করলেন এই বইটা, এর মাধ্যমেই আসলে এটা যে আমাদের বাঙালি সংস্কৃতি এটা আসলে প্রুফ হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কি যে কত সালে উনি এটা আবিষ্কার করেন, এটা হচ্ছে 1907 সালে। হরপ্রসাদ শাস্ত্রী কোথায় থেকে করেন, নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। এবং তার উপাধি কি, মহামহোপাধ্যায়। ঠিক আছে, এবং এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কত সালে প্রকাশিত হয়, 1916 সালে। ঠিক আছে, চর্যাপদ 1916 সালে এখানে কিন্তু প্রকাশিত হয়। এবং আবিষ্কার হয় 7 সালে, প্রকাশিত হয় 1916 সালে। এবং এটার নাম কি ছিল, হাজার বছরের পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোহা, এই নামে। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের কি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা আমাদের পাবলিশ হয় আর কি। ঠিক আছে,
এই হচ্ছে অবস্থা। তো এরপরে যে জিনিসটা আসে, কারেন্ট চলে গেল, আচ্ছা। আর এখান থেকে একটা জিনিস আছে, যেমন আমাদের গবেষণা গ্রন্থ কিছু আছে, যেমন হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সং, হ্যাঁ, মাইস্টিক সং, এটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে প্রকাশ করছে, এটা একটা তথ্য। এরপর তিব্বতী ভাষায়, হ্যাঁ, ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি এটা করছে। চর্যাপদের টিকা, এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে চর্যাপদের টিকা, টিকা কে করছেন, ওনার নাম হচ্ছে মুনি দত্ত, হ্যাঁ। চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত, ঠিক আছে। তো এখান থেকে, আচ্ছা, ওকে, তো চর্যাপদ থেকে আর একটু কিছু হালকা জানতে হবে, তাইলে মোটামুটি চর্যাপদ শেষ। আচ্ছা, চর্যাপদে যে চিত্রগুলা পাওয়া যায়, যে পড়ে এই যে 46.5টা পদ আছে, ওখান থেকে পড়ে দেখা যায় সেখানে নারী স্বাধীনতা নিয়ে কথাবার্তা বলা আছে, যে নারীরা স্বেচ্ছায় সঙ্গী ও পেশা নির্বাচন করতে পারতো, নারীরা অনেক কাজ করতো, নৌকা চালাতো, লোক পারাপার তাদের ইয়ে ছিল। এখানে নিচু জাতের কথা কিছু বলা আছে, ডোম, শবর, চন্ডাল, তাদের কথাও এখানে আছে। নদী ও নৌকা, গ্রামীণ যে পরিবেশ, এগুলোর কথা এখানে বলা আছে, এবং সমাজ চিত্র যে আছে, তাদের সমাজে কি কি হতো, বিভিন্ন আচার ব্যভিচার, বিবাহ অনুষ্ঠানের চিত্র, সবকিছু এখানে এগুলো পাওয়া যায়। তো যদি এমনি নর্মাল কথা হয়, যে নারী স্বাধীনতা ছিল, নিচু জাতের কথা ছিল, নদী নৌকা, গ্রামীণ চিত্র, এবং তারা যে আসলে নিচু, তারা খুব মানে কি বলে, নিম্ন পর্যায়ে বসবাস করতো আর কি, তাদের জীবনযাপন খুব মানে গরিব আর কি ছিল, এটা প্রকাশ পায় আর কি এখানে। এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, 6টা প্রবাদ প্রবচন এখানে ছিল চর্যাপদে, টোটাল 6টা প্রবাদ প্রবচন আছে আর কি, হ্যাঁ। যেমন এখানে আছে, আপনা মাংসে হরিণা বৈরী, হ্যাঁ, যে হরিণের মাংসই তার জন্য আসলে বিপজ্জনক, এই পদটা হচ্ছে ভুসুকুপা বলছে, ঠিক আছে। কোন পদ কে বলছে এটা না জানলেও খুব একটা প্রবলেম নাই, শুধু মনে রাখেন এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 6টা প্রবাদ প্রবচন আছে, কেউ যদি পারেন খুব ভালো হয় যে মনে রাখা, যে আসলে কোনটা কে লিখছে, এটা মনে রাখতে পারলে খুব ভালো, না পারলেও কোনো প্রবলেম নাই, এটা তেমন একটা বিসিএস এও আসে না, শুধু আসে যে প্রবাদ কয়টা আছে আসলে, এইটাই আসে। ওকে, তো যাই হোক, এইটাই ছিল আমাদের হচ্ছে প্রাচীন যুগ সম্পর্কে কথা আর কি, ঠিক আছে। তো কি বেশি বোরিং লাগতেছে নাকি? না না, খুবই ভালো লাগতেছে স্যার। তো আমি শর্টকাটে বললাম, কেউ যদি বিসিএস এর প্রিপারেশন নেন, যারা আর কি নিবেন, আমার মতে এটা আপনার জন্য এনাফ, হ্যাঁ। আমি আমার বিসিএস প্রিপারেশন অভিজ্ঞতা থেকে বলতেছি, যেমন আমি একদিনেই মোটামুটি বাংলা সাহিত্য শেষ করে দিই আর কি। তো যেগুলো আমার কাছে মনে হয়েছে, কোশ্চেন অ্যানালাইসিস করে সবকিছু করে আপনাদের মোটামুটি বলছি, যেই তথ্যগুলা লাগে এগুলো মোটামুটি দেখলাম, বললাম, একবার জাস্ট রিডিং পড়বেন, আমি যেভাবে বললাম একটু জাস্ট দেখলেই আপনার জিনিসগুলো আশা করি মনে থাকবে। আর যখন আমাদের আরো সাহিত্যিকরা আসবে, একটু গল্প গল্প করে পড়বো, ইনশাল্লাহ দেখবেন জিনিসগুলা মনে থাকবে, ঠিক আছে। এই মধ্যযুগটা তো অনেক বড়, তো সমস্যা নাই। তো তো আমাদের মধ্যযুগ যেটা, এটা কি মধ্যযুগ ওয়ানই তো নাকি? মধ্যযুগ ওয়ান, ওকে। তাহলে আমরা এখন প্রাচীন যুগটা শেষ করলাম। প্রাচীন যুগ থেকে কিন্তু বিসিএস এ 4 থেকে, সরি, প্রাচীন আর মধ্যযুগ থেকে বিসিএস এ 5 মার্ক আসে, হ্যাঁ। তো প্রাচীন যুগ থেকে আসলে 1 বা 2 মার্ক আসে, আর মধ্যযুগ থেকে বাকি 3-4 মার্ক আসে। আর এমনি পরীক্ষাগুলোয় বুয়েট প্যাটার্নেও দেখা যায় প্রাচীন যুগ থেকে একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন আসে অনেক সময়, ঠিক আছে। আধুনিক যুগ থেকে কোশ্চেন বেশি আসে সব সময়, সব জায়গাতেই। তো আধুনিক যুগটা আমরা ভালো করে পড়বো আর কি। তো এখন আমাদের স্যার যে আমাদের মধ্যযুগ আমরা পড়ছি, হ্যাঁ বলেন। আমাদের কি স্লাইড গুলো দিয়ে দেওয়া হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, স্লাইড দিয়ে দিব, স্লাইড ক্লাস শেষে আপনাদের এটা গুগল ড্রাইভ দেওয়া হবে, ওখানে স্লাইড গুলো দিয়ে দিব, হ্যাঁ। ওকে, তো প্রাচীন, আচ্ছা, তো যুগ বিভাগ যেটা বলি, যে 650 থেকে মনে করেন 1200 সাল পর্যন্ত, এই সালটা ছিল প্রাচীন যুগ, হ্যাঁ। এবং 1201 থেকে 1800 সাল পর্যন্ত এটা হচ্ছে মধ্যযুগ, এবং 1800 সালের পর থেকে হচ্ছে আসলে আধুনিক যুগ, ঠিক আছে। এটাই হচ্ছে যুগ বিভাগ, ঠিক আছে। যে 650 থেকে 1200, 1201 থেকে 1800, আর 1801 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ। তো এই প্রাচীন মধ্যযুগ যখন ছিল, তার মানে 1201 পর থেকে শুরু হয়েছে, ওকে। এখন দেখেন এখানে লেখা আছে 1201 থেকে 1350, এই যুগটা হচ্ছে কি অন্ধকার যুগ। এই যুগটা কেন অন্ধকার যুগ, যখন বাংলাদেশ বিষয়াবলী পড়াবো তখন ইনশাল্লাহ খুব ভালো করে এটা গল্প করব। আর আমি যদি নাও ক্লাস নেই, তাহলে আনন্দ ক্লাস নিবে,
ও আরো ভালো করে গল্প করতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে। তো এই অন্ধকার যুগ এই সময়টা ছিল, এটা সংক্ষেপে একটু বলি। এটা হচ্ছে এই যুগটা, এই সময়টা 1201, আপনারা সবাই জানেন যে 1204 কি 1206 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, হ্যাঁ, উনি তখন ভারত আক্রমণ করছিল, হ্যাঁ। তো এই সময়টায় কিন্তু খুব আক্রমণ হয়েছে আর কি। মানে এই সময় খালি ক্ষমতার রদবদল, মানে একের পর এক আক্রমণ, কোনো স্ট্যাবিলিটি ছিল না মানে এই আমাদের বঙ্গে আর কি, হ্যাঁ। খুব এই সময়টায় ঝামেলা হয়েছিল। তো এই সময় রাজ্য দখলে সবাই এত ব্যস্ত ছিল যে বাংলা সাহিত্যের কোনো বিস্তার এই টাইমে হয়নি আর কি, হ্যাঁ। এই জন্য ওই তুলনায় এই যুগটাকে বলা হয় অন্ধকার যুগ। হয়নি যে একদম তা না, বাট যেভাবে হওয়া উচিত ছিল, প্রাচীন যুগটা যেভাবে শুরু হয়েছিল, মানে আমাদের মধ্যযুগের শুরুটা সেভাবে হয়নি। এই জন্য কোনো ভালো যেহেতু কোনো বই পাবলিশ হয়নি বা কোনো ইয়া হয়নি, এই জন্য এটার নাম বলা হয় হচ্ছে অন্ধকার যুগ, হ্যাঁ। তো এই সময় কিছু জানা লাগবে না, এখান থেকে শুধু দুইটা জিনিস রাখবেন, এই যে শূন্য পুরাণ আর এই শিখ শুভদয়া, এই দুইটা মনে রাখবেন। এই শূন্য পুরাণ এটা রচনা করছে রামাই পণ্ডিত, হ্যাঁ, এটা শুধু মনে রাখবেন, এটাই পরীক্ষায় আসে বিসিএস এ, যে শূন্য পুরাণ এর রচয়িতাকে নাম হচ্ছে কি, রামাই পণ্ডিত। ঠিক আছে। এবং এই শূন্য পুরাণের একটা বিখ্যাত কবিতা ছিল হচ্ছে নিরঞ্জনের উষ্মা, এই একটা কবিতা, হ্যাঁ। এটাই শুধু এখান থেকে জানবেন, আর কিছু লাগবে না। আর আরেকটা আসে শেখ শুভদয়া, এটাও একটা গ্রন্থ। এটা কে লিখছে? এটা হচ্ছে হলায়ুদ মিশ্র, হ্যাঁ। শেখ শুভদয়া হচ্ছে হলায়ুদ মিশ্র। ঠিক আছে। তো এরপরে আমরা যেটা পড়বো, মধ্যযুগের সবচেয়ে শ্রেষ্ঠ যে রচনা সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, হ্যাঁ। আমাদের মধ্যযুগের শ্রেষ্ঠ যে রচনাটা সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কাব্য। আগে চর্যাপদ তো ওই যে বললাম অনেক কথাবার্তা হয়েছে, বাট বাংলা সাহিত্যের প্রথম যে সেটাই হচ্ছে আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন, হ্যাঁ। এবং এটা একক লেখক হিসেবে রচিত প্রথম। যেমন চর্যাপদ কি ছিল, চর্যাপদ 46.5টায় কতজন পদকর্তা ছিল? 23 জন। বাট এই শ্রীকৃষ্ণ কীর্তন কয়জন লিখছে? একজন। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা একজন লেখকই লিখছে। ঠিক আছে। এবং এই লেখকের নাম হচ্ছে বরুচণ্ডী দাস। কথা কি কেটে যাচ্ছে নাকি? না, ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, যে কথা কেটে যাচ্ছে নেট মেবি প্রবলেম করতেছে আপনার, হ্যাঁ। আর যদি কেটে সবারই মনে হয় বলবেন, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, তাহলে কি, বরুচণ্ডী দাস, এই শ্রীকৃষ্ণ কীর্তন একক যে লিখছে তার নাম হচ্ছে বরুচণ্ডী দাস। পরীক্ষা এটাই আসে, শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক কে? বরুচণ্ডী দাস। এই বরুচণ্ডী দাস, আরেকটা কোশ্চেন আসে, বরুচণ্ডী দাসের ডাক নাম কি? এই বরুচণ্ডী দাসের ডাক নাম হচ্ছে অনন্ত। বরুচণ্ডী দাসের ডাক নাম কি? অনন্ত। এই জিনিসটা একটু মনে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, উনি হচ্ছে আসলে যাত্রার অভিনেতা ছিলেন, হ্যাঁ। আর এই শ্রীকৃষ্ণ কীর্তন যখন পাওয়া যায় সেটার মূল নাম ছিল হলো শ্রীকৃষ্ণ সন্দর্ভ, হ্যাঁ। এটা এটা মূল নাম ছিল এটা, শ্রীকৃষ্ণ সন্দর্ভ, হ্যাঁ। বসন্ত রঞ্জন রায় যখন এই যে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখার্জির গোয়াল ঘর থেকে এটা পায়, তারপর উনি কি করে 1916 সালে ওই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে একটা নামে পাবলিশ করে, সেই নামটাই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে। তার মানে বসন্ত রঞ্জন রায় যখন এটা পায় তখন এটার নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কোথা থেকে পায়? 1909 সালে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখার্জির গোয়ালঘর থেকে। এত ইম্পর্টেন্ট না, দরকার হচ্ছে বসন্ত রঞ্জন রায় আবিষ্কার করে কত সালে? 1909 সালে। তাহলে চর্যাপদ আবিষ্কার হলো কত সালে? বলেন কত সালে? 1907 সালে। 1907 সালে। 1907-এ চর্যাপদ আবিষ্কার হলো, আর এটা শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হলো 1909 সালে। ঠিক আছে। আর চর্যাপদ আবিষ্কার করলো হরপ্রসাদ শাস্ত্রী, আর এটা আবিষ্কার করলো বসন্ত রঞ্জন রায়। বাট প্রকাশ দুইটা হলো কিন্তু একই সালে, 1916 সালে। ওটাও চর্যাপদ 1916 সালে, শ্রীকৃষ্ণ কীর্তনও 1916 সালে। কোথা থেকে? দুইটা একই জায়গা থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ঠিক আছে। ওটার নাম কি ছিল? হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা। আর এটার নাম কি হলো? শ্রীকৃষ্ণ কীর্তন নামে এটা হয়ে গেল। ঠিক আছে। ওইটার লেখক ছিল অনেক, বাট এটা বাংলা একক হিসাবে এর প্রথম হচ্ছে বরুচণ্ডী দাস লিখছে, যার ডাক নাম হচ্ছে অনন্ত। এই হচ্ছে আমাদের আমাদের কি বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হচ্ছে গুণ কীর্তন আর কি। ঠিক আছে।
আচ্ছা, এরপর একজন এই ভদ্রলোক, এনার নাম শ্রী চৈতন্য। ঠিক আছে, এই ভদ্রলোক একমাত্র ব্যক্তি যে কোনো, তার মানে কি বলে, কোনো লেখা নাই, তার কোনো অবদান নাই। অবদান না রাখার পরেও তার নামে পুরা যুগ বিভাগ গঠিত হয়ে গেছে। ঠিক আছে, এই লোক মানে বাংলা সাহিত্যে মনে করেন এক লাইনও লেখে নাই, বাট তার চরিত্র, তার যে শিষ্য, সবকিছু মিলে সে আসলে একটা কঠিন প্রভাব বিস্তার করে গেছে। যে ওই সময়ে তার মানে তার নামেই একটা যুগ বিভাগ গঠিত হয়ে গেছে, যেমন শ্রী চৈতন্যদেব পূর্ব যুগ, শ্রী চৈতন্যদেব যুগ, শ্রী চৈতন্যদেব পরবর্তী যুগ। তার মানে তার প্রভাব সে কতটা ফেলছিল যে তার ইয়েতে সে, ঠিক আছে। তো তার অনেক ভক্ত ছিল, তো তার মেইনলি নাম ছিল হচ্ছে বিশ্বম্বর মিত্র, তার ডাক নাম হচ্ছে নিমাই। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। শ্রী চৈতন্যর আসল নাম হচ্ছে বিশ্বম্ভর মিত্র এবং তার ডাক নাম হচ্ছে নিমাই। ঠিক আছে, তিনি আসলে একটু ব্রাহ্মণ সন্তান ছিলেন, কিন্তু তার আসলে এই যে নর্মাল জীবন পছন্দ হয়নি, তো তিনি আসলে সন্ন্যাসী জীবন যাপনের আর কি করছিলেন, হ্যাঁ। তো উনি অনেক আর কি ইয়ে ছিলেন, তো তার অনেক শিষ্য ছিল, 6 জন শিষ্য। ঠিক আছে, তার এই শিষ্যগুলা এখানে লেখা ছিল আর কি, অনেক তার শিষ্য আছে। তার 6 শিষ্য, তাদের 6 শিষ্যকে বলা হয় ষোড় গোস্বামী। তার যে 6 জন শিষ্য, তার নাম হচ্ছে ষোড় গোস্বামী। এই যে জীবে দয়া, ঈশ্বরে ভক্তি ও সকলের সমান অধিকার, এই যে এই কথাগুলা ওনার আর কি মেইন কনসেপ্ট ছিল আর কি, হ্যাঁ। এই ব্রাহ্মণবাদী যে কঠিন হিন্দুরা ছিল ওই টাইমে, অনেক গোঁড়া ছিল, তারা হলো ভোগবাদে বিশ্বাসী ছিল। নারীদেরকে যখন তখন উঠায় নিয়ে যাইতো, তাদের ওপর সব চাপাই দিত, হ্যাঁ। ব্রাহ্মণরা যা বলতো তাই করতো। বাট শ্রী চৈতন্য উনি ব্রাহ্মণ সন্তান হলেও তিনি এইসবে আর কি, তাদের এই কঠিন এইসব হিন্দুদের, উগ্রবাদী হিন্দু বা গোঁড়া হিন্দুদের যে অত্যাচার নিপীড়ন থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য তিনি তার কনসেপ্টে মোটামুটি অটল ছিলেন। যে জীবে দয়া করতে হবে, ঈশ্বরে ভক্তি এবং সকলের সমান অধিকার, এই নীতিগুলাকে উনি আসলে ফোকাস করছেন আর কি। ঠিক আছে, তো শ্রী চৈতন্য, বললাম যে যুগ, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা বিসিএস এ 2 একবার আসছে, সেটা হচ্ছে এই যে বৃন্দাবন দাস, উনি কি লিখছে, চৈতন্যকে নিয়ে লিখছে চৈতন্য ভাগবত। এরপর কি লোচন দাস, উনি লিখছেন চৈতন্য মঙ্গল। আবার কৃষ্ণদাস কবিরাজ, উনি লিখছেন চৈতন্য চরিতামৃত। পরীক্ষার হলে যখন যাবেন, এই অপশন গুলা যখন দেখবেন, মাথা একদম কি হয়ে যাবে, টাল মাতাল হয়ে যাবে। বিসিএস পরীক্ষার হল তো মানে অন্য লেভেলের জায়গা, হ্যাঁ। জানা জিনিসও মনে হয় কনফিউশন তৈরি হয়ে যায়। তো সেখানে এই চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতাচরিত, লোচন দাস, বৃন্দাবন দাস, কৃষ্ণ দাস কবিরাজ, একই রকম দেখবেন সব মনে হবে। ওই চৈতন্য ভাগবত আসতে লিখে দিবেন কৃষ্ণ দাস কবিরাজ লিখে দিছে। তো এই জন্য এখানে একটু ছোট্ট একটা টেকনিক একটু ফলো করবেন। যেমন দেখেন, এই চৈতন্য মঙ্গল, ঠিক আছে, আর এখানে কি লিখলাম চৈতন্য ভাগবত। এই দেখেন ভাগবত বত আছে, হ্যাঁ, চৈতন্য তো সবার নামেই আছে, এখানে ভাগবত, এখানে মঙ্গল। দেখেন ভাগবত, এই যে আছে, বতে আসলে বৃন্দাবন দাস। চৈতন্য মঙ্গল, হ্যাঁ, এই শেষে ল আছে, লতে হচ্ছে লোচন দাস। পরীক্ষায় কিন্তু এটাই আসবে, চৈতন্য মঙ্গল কার লেখা, তাহলে মঙ্গল ল আছে, লতে লোচন দাস। হ্যাঁ, ভাগবত বত, এই বত আছে, বতে বৃন্দাবন দাস। তাহলে আর একটা বাকি থাকে চৈতন্য চরিতামৃত, এটাকে আমাদের কৃষ্ণদাস কবিরাজ। ঠিক আছে, মেইনলি এখানে কনফিউশনটা হবে, হ্যাঁ, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত। তাহলে মনে রাখবেন, মঙ্গল ল আছে লোচন দাস, ভাগবত ব আছে বৃন্দাবন দাস, আর হচ্ছে বাকি যেটা থাকবে চৈতন্য চরিতামৃত, সেটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। হ্যাঁ, এই 3টা কাব্য খুব ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, বিসিএস এ 3 থেকে 4 বার এই দুইটা আলাদা আলাদা ভাবে আসছে, যে চৈতন্য মঙ্গল কার লেখা, চৈতন্য ভাগবত কার লেখা। এরপরে যে জিনিসগুলো আসে, এখন মোটামুটি বাকি জিনিসগুলো আমাদের খুব তাড়াতাড়ি শেষ হবে এখানে। ওকে, এখন যেটা আসে আমাদের বৈষ্ণব পদাবলী, হ্যাঁ। বিষ্ণুর ভক্ত যারা আছে বা উপাসক, তাদেরকে বলা হয় বৈষ্ণব। যারা বিষ্ণু, হ্যাঁ, ভগবান বিষ্ণু, বিষ্ণু যে আমাদের আছে, মানে হিন্দুদের ভগবান বিষ্ণু বলে, তাদের যারা মানে বিষ্ণুর যারা উপাসক, তাদেরকেই বলে হচ্ছে আসলে বৈষ্ণব, হ্যাঁ। তার মানে বিষ্ণুকে নিয়ে যে আপনাদের কি হবে, মানে কি পূজা অর্চনা বা যেগুলো রচিত হবে, এগুলোই হয় আসলে বৈষ্ণব পদাবলী, হ্যাঁ। তো এখানে আসলে এই বৈষ্ণব পদাবলীতে কি হয়, এখানে আসলে রাধার কৃষ্ণের প্রণয় লীলা, হ্যাঁ, রাধা এবং কৃষ্ণের প্রণয় লীলায় আসলে এটার হচ্ছে বৈষ্ণব পদাবলীর মেইন হচ্ছে আমাদের কি বলে, মানে কি বলে, মেইন হচ্ছে কি, মেইন টপিক যেটা বলি আর কি, হ্যাঁ। অনেক সময় বাংলা মুখে আসে না, বাংলার স্টুডেন্ট তো আর আমরা না,
যাই হোক, তাহলে এই বৈষ্ণব পদাবলীর প্রথম রচয়িতা এর নাম জয়দেব। এই জয়দেবের যে একটা রচনা তার নাম গীত গোবিন্দম। হ্যাঁ, জয়দেবের যে রচনা তার নাম কি? গীত গোবিন্দম। এটা বিসিএস এ, গত বিসিএস এ ওই কোশ্চেনটা আসছে। হ্যাঁ, যে জয়দেবের রচিত গ্রন্থ কোনটি? হ্যাঁ, কি হবে? গীত গোবিন্দম। হ্যাঁ, এটা সংস্কৃত ভাষায় কিন্তু। হ্যাঁ, এটা রচয়িতা হচ্ছে জয়দেব। ঠিক আছে। তাহলে শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ চণ্ডীদাস। আবার একটু আগে এখানে আবার বড়ু চণ্ডীদাস আছে, ওই চণ্ডীদাস আর এই চণ্ডীদাস কিন্তু এক না। হ্যাঁ, চণ্ডীদাস নিয়ে কিন্তু অনেক ঝামেলা আছে। তারপর হ্যাঁ, শুধু মনে রাখবেন শ্রীকৃষ্ণ কিন্তু এক করছে বড়ু চণ্ডীদাস, বাট বৈষ্ণব পদাবলীর যে শ্রেষ্ঠ পদকর্তা তার নাম কিন্তু চণ্ডীদাস। হ্যাঁ, আরেকজন আছে যেটা মিথিলার রাজকুমার। হ্যাঁ, যাকে বলা হয় ব্রজবলি ভাষার জনক। ঠিক আছে, তার নাম হচ্ছে বিদ্যাপতি। মিথিলার রাজকবি বিদ্যাপতি বা ব্রজবলি ভাষার জনক, ইনি হচ্ছে আসলে বৈষ্ণব পদাবলীর, ঠিক আছে, লিখছেন আর কি। আর আরো অনেকে আছে, জ্ঞান দাস, গোবিন্দ দাস। আর এখানে এই অনেকগুলা কোট আপনার পড়ছি না, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথা কে লিখছে? চণ্ডীদাস বলছে। ঠিক আছে, এই চণ্ডীদাস কে? বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা। ঠিক আছে। আবার আরেকটা আছে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল। হ্যাঁ, এটা এক কথা কে বলছে? জ্ঞান দাস বলছে। তাহলে এই দুইটা কুইট এখান থেকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, যে সবার উপরে মানুষ তো তার উপর নেই, কে বলছে? চণ্ডীদাস। সুখের লাগিয়ে এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল, কে লিখছে? জ্ঞান দাস। ঠিক আছে, এই হচ্ছে পড়া এখান থেকে। খুব কিন্তু পড়া না, দেখেন, অন্ধকার যুগ দিয়ে বললাম শূন্য পুরাণ, রামাই পণ্ডিত, শেখ শুভদয়া, হলায়ন মিশ্র। শ্রীকৃষ্ণ কীর্তন এখান থেকে কে লিখছে? বরুচণ্ডী দাস। কত সালে আবিষ্কার? 1909। কে? বসন্ত রঞ্জন রায়, 1916 সালে প্রকাশ। এরপরে আমরা কি বললাম? যে শ্রী চৈতন্য, তার নাম বিশ্বম্বর মিত্র, ডাক নাম নিমাই। এবং তার এই যে কৃষ্ণ চৈতন্য ভাগবত কে লিখছে? মঙ্গল কে লিখছে? চৈতন্য চরিতামৃত কে লিখছে? এবং এখান থেকে পড়লাম কি, যে জয়দেব কি রচিত করছে? গীত গোবিন্দ। এবং আমাদের মিথিলার রাজকবি হচ্ছে বিদ্যাপতি, সে ব্রজবলি ভাষার জনক। এবং এখানে পড়লাম কি, দুইটা কোট পড়লাম, যে সবার উপরে মানুষ হতো তাহার উপর নাই বলছে চণ্ডীদাস, এবং আরেকটা উক্তি কে বলছে? জ্ঞান দাস। এই হচ্ছে আমাদের এখান থেকে পড়াশোনা। ঠিক আছে, এরপর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে মঙ্গল কাব্য। এখানে অনেকগুলা কাব্য আছে, যেমন বৈষ্ণব পদাবলী পড়লাম, শ্রী চৈতন্য পড়লাম, এরপর মঙ্গল কাব্য। ঠিক আছে। তো আগে কি হতো, মানুষজন দেখবেন আগেকার যে মধ্যযুগের যে আসলে তাদের কি বলে এন্টারটেইনমেন্টের যে ব্যবস্থা ছিল, তা এগুলো এইভাবে ছিল। এবং তারা এইভাবে দাবি করতো যে আমি একদিন ঘুমায় গেছিলাম, স্বপ্নে দেবী এসে আমাকে বললেন, এ বৎস তুই এটা কর, ওটা কর। হ্যাঁ, তখন আমি এই রচনা করলাম, দেবী আমাকে এটা বললো, আমি এটা বললাম। এটাই ছিল তাদের উপজীব্য। তাদের যে এই বইগুলা তারা লিখছে বা তাদের রচনাগুলা ছিল, সবগুলার ভিত্তি ছিল কিন্তু এই রকম, যে স্বপ্নে পাওয়া দেবীর আদেশ। যে মনে করেন আমি যেমন একটা বলি, যেমন চণ্ডী মঙ্গল। হ্যাঁ, এখানে অনেকে লিখছে, বা মনসা মঙ্গলের যে কবি বিজয় গুপ্ত, সাপোজ বিজয় গুপ্ত পদ্ম পুরাণ লিখছে, উনি এখন কি বলতেছে? যে দেবী আমার স্বপ্নে আসছিল, মনসা দেবী এসে আমাকে বললো এই এই, তখন আমি দেবীর পায়ে লুটায় পড়লাম, তখন এই বললাম, এই যে কথোপকথন, দেবী আমাকে এইটা করলো, মানুষের ভালো চাইলো, এইটা বললো। হ্যাঁ, তখন এগুলোই আসলে ছিল মধ্যযুগের আসলে মানে সাহিত্যের নিদর্শন আর কি। হ্যাঁ, যে স্বপ্নে দেবীর থেকে তারা কিছু একটা আদেশ পাইছে, এবং সেই আদেশই তারা ডেসক্রিপটিভ বর্ণনা আকারে বলতেছে আর কি। এটাই ছিল আসলে তাদের ওই সময় সাহিত্যের নিদর্শন আর কি। তো এখানে আমাদের এই মঙ্গল কাব্যর আমাদের এখানে শাখা ছিল তিনটা। একটা হচ্ছে মনসা মঙ্গল, এটা হচ্ছে মনসা দেবী, চাঁদ সওদাগর আর বেহুলা। আপনারা এই বেহুলা লক্ষিন্দরের কাহিনী শুনছেন না? যে কাহিনীটা, যে ওই যে সাপে কামড় দেয়, মানে তাদের হচ্ছে বাসর রাতে, তারপরে কি করে সেই বেহুলা স্বামীকে বাঁচানোর জন্য একদম সে উপরে চলে যায়, যে তাদের দেবতাদের নাচ মানে গান দেখে সে তাদেরকে তুষ্ট করার পরে স্বামীকে আর কি ভালো করে নিয়ে আসে আর কি। এই সেই বেহুলা আর তা লক্ষিন্দরের কাহিনী। এবং এই লক্ষিন্দরের বাবা ছিলেন চাঁদ সওদাগর আর কি। ঠিক আছে, এই কাহিনী নিয়ে আসলে মনসা মঙ্গল আসলে এখানে গড়ে উঠছে। এরপর হচ্ছে চণ্ডী মঙ্গল। হ্যাঁ, এখানে চণ্ডী মঙ্গল যেটা আমাদের এখানে চণ্ডী মঙ্গলে দুইটা উপাখ্যান আছে, একটা কালকেতু উপাখ্যান আর একটা ধনপতি। তো এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, শুধু এখান থেকে একটু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে চণ্ডী মঙ্গলের হচ্ছে আদি কবি কে এবং শ্রেষ্ঠ কবি কে, এগুলো একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, হিন্দুদের যে দেবতা আছে ওই চণ্ডী, তাকে নিয়ে আর কি যেটা লেখা সেটা চণ্ডী মঙ্গল। এবং অন্নদা মঙ্গল, এটা হচ্ছে ভারতচন্দ্র রায় গুণকার, হ্যাঁ, মধ্যযুগের সবচেয়ে শ্রেষ্ঠ কবি অন্নদা মঙ্গল।
সরি ভারতচন্দ্র রায় গুণকার, উনি হচ্ছে এই অন্নদামঙ্গলের ইয়ে। হ্যাঁ, এখানে অনেক কথাবার্তা উনি আসলে বলতে অনেক ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা কি জানবো, যে মনসা মঙ্গল। তো মনসা মঙ্গলের আদি কবি কে? আদি কবি কানাহরি দত্ত, এটা মনে রাখবেন। মনসা মঙ্গলের আদি কবি কানাহারি দত্ত এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। মনসা মঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত, এটা খুব ইম্পর্টেন্ট। এটা 44 BCS বা 45 BCS এর একটা আসছে, সম্ভবত 44 BCS এটা আসছে। ঠিক আছে, যে আমাদের বিজয়গুপ্তের রচনা কোনটি? হ্যাঁ, এটা অ্যান্সার হবে পদ্মপুরাণ। ঠিক আছে, এরপর বিপ্রদাস পিপিলাইল কি লিখছে? ইনি মনসা বিজয়, তার গ্রন্থের নাম মনসা বিজয়। তো এখান থেকে এটা ইম্পর্টেন্ট বিষয়, বিজয় দুটিতে একবার আশা করছেন। এবং এই যে বুয়েট প্যাটার্নে যে এমসিকিউ গুলো আসে নর্মালি দেখবেন, মানে বিসিএস এ যেগুলো আসে এখান থেকেই আসে। হ্যাঁ, তো এটা ভাবার কারণ নাই যে বিসিএস এ যেগুলো আসে সেগুলো মনে হয় বুয়েটে মনে হয় অন্যগুলো আসে না, বিসিএস এ যেগুলো আসে ওখান থেকেই বুয়েটে আসে। তো চণ্ডীমঙ্গলের কিছু দরকার নেই, এখান থেকে শুধু জানবেন যে হচ্ছে আদি কবি ছিল মানিক দত্ত এবং শ্রেষ্ঠ কবি ছিল মুকুন্দরাম চক্রবর্তী, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম। যে মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত, হ্যাঁ, তার ইয়ে পদ্মপুরাণ। আর চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। তার একটা উপাধি আছে যেটার নাম হচ্ছে কবি কঙ্কন, এই উপাধিটা তাকে দিছে জমিদার রঘুনাথ। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট কবি কঙ্কন যে তার উপাধি এটা জানলেই হবে, কে দিছে খুব একটা ইম্পর্টেন্ট না। এরপর আছে অন্নদামঙ্গল। ইনি হচ্ছে এই যে সবচেয়ে এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ভারতচন্দ্র রায় গুণকর। ইনি হচ্ছে মধ্যযুগের, যদি আপনাকে কোশ্চেন করে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে, তাহলে অ্যান্সার হবে ভারতচন্দ্র রায় গুণকর। হ্যাঁ, এবং ইনি আসলে 1860 সালে মারা যায়, এই ভারতচন্দ্র রায়গুণকর। এবং এখান ধরা হয় যে ইনি মারা যাওয়ার সাথে সাথে মধ্যযুগের অবসান আসলে হয় আসল। ঠিক আছে, এরপরেই আসলে আমাদের আধুনিক যুগের শুরু হয় আর কি। যাই হোক, তাহলে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হচ্ছে আমাদের ভারতচন্দ্র রায়গুণকর। ঠিক আছে, তাকে রায়গুণকর উপাধি কে প্রদান করছে? নবদ্বীপের রাজা, রাজা কৃষ্ণচন্দ্র। আপনারা এই যে গোপাল ভাঁড় দেখেন না? গোপাল ভাঁড় তো দেখেন। এই গোপাল ভাঁড়ের একজন কবি আছে না, ওই যে মানে চিকন চিকন গলায় কথা বলে সুর মিলায়, কবির নাম কি ভুলে গেলাম। ঠিক আছে, এই কবি আসলে এই আমাদের ভারতচন্দ্র রায় গুণকর। ঠিক আছে, আমরা তো গোপাল ভাঁড়ে আসলে গোপাল ভাঁড়কেই ফোকাস করি। হ্যাঁ, বা সাহিত্যের দিক থেকে ওই যে কবিতা ছন্দ সুন্দর সুন্দর মিলায় গোপাল ভাঁড়ে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র, ওই কৃষ্ণচন্দ্রের যে কবি ছিলেন সেই কবি হচ্ছে এই ভারতচন্দ্র রায় গুণকর। হ্যাঁ, ঠিক আছে, ওনার নাম ছিল আসলে ভারতচন্দ্র, বাট রায় গুণকর এই উপাধিটা দেয় এই রাজা কৃষ্ণচন্দ্র আর কি। ঠিক আছে, তার বিখ্যাত একটা কুইট আছে, সেটা কি? যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঠিক আছে, এই উক্তিটা আমাদের ভারতচন্দ্র রায় গুণকারের। হ্যাঁ, এটা হচ্ছে তার উক্তি আর কি। তো এখান থেকে আর তেমন একটা ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, তো ওকে, তাহলে এখান থেকে এইটুকুই ছিল আমাদের মধ্যযুগ 1, আর মধ্যযুগের আর একটু বাকি আছে, তাহলেই শেষ হবে। ঠিক আছে, অনেকে হয়তো ভাবতেছেন আরে অনেক পড়া ভাই, অনেক অনেক পড়া, আসলে না। হ্যাঁ, একবার একটু দেখবেন দেখবেন, আশা করি এই জিনিসগুলা মনে থাকবে। হ্যাঁ, বাট পড়িয়েন, এখন তো ডিপার্টমেন্ট পর অনেকদিন পড়ছে, নন ডিপার্টমেন্ট পড়েন, আমার মনে হয় খারাপ লাগবে না পড়তে। হ্যাঁ, এগুলো একটু ভালো করে যদি পড়তে পারেন দেখবেন ভালো লাগবে। গ্রামারও দেখবেন পড়তে ভালোই লাগে যদি পড়ার মতো করে পড়েন আর কি। আর খালি যদি মুখস্থর জন্য এইভাবে পড়েন তাহলে দেখবেন মনে থাকবে না আর কি। হ্যাঁ, তো এই উক্তিটা একটু একটু জাস্ট বলি, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা আসলে একজন আমাদের ওখানে ইয়ে ছিল, যে যারা হচ্ছে, ওর নাম কি, নামই তো ভুলে গেলাম। আচ্ছা, যে নৌকা বায়। হ্যাঁ, তো নৌকা বাইতে ছিল ওই সময় আসলে এক দেবী ওখানে চলে আসে। তো দেবীকে সে কি করে, বিনা টাকায় আসলে নৌকা পার করে দেয়। তো নৌকা পার করে দেওয়ার পর পায়ের দিকে তাকায় দেখে আসলে তার পা অন্যরকম। তো তখন সেই নৌকা চালক বুঝতে পারে যে ইনি আসলে কি, দেবী। তো তখন উনি ওই দেবীকে জিজ্ঞেস করে, সরি ওই দেবী তখন জিজ্ঞেস করে যে তোমার ভাড়া কত? তখন সে বলে আমার ভাড়া লাগবে না, আপনি তো মা, তো আপনি আমাকে বর দেন। তা বলছে কি বর চাও? ঠিক আছে, তো তখন সে কিন্তু সুন্দর একটা বর চাইছে, দেখেন। এই নৌকা চালক দেবীর কাছে বর চাইছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তার মানে আমি কষ্ট করছি সমস্যা নাই, কিন্তু আমার সন্তানরা যেন দুধে ভাতে থাকে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ভারতচন্দ্র রায় গুণকারের একটা হচ্ছে আমাদের কবিতা ইয়ে। তো ওর নামটা কি মালিনী যেন ভুলে গেলাম, কারো মনে আছে নাকি? কেউ পড়ছিলেন?
ভাইয়া পাটুনি। ঈশ্বরী ঈশ্বরী পাটুনি। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর কি পাটনি, পাটনি তাই না, ঈশ্বর পাটনি। আমি আরো মালিনী, আমার আরো নামে হেমা মালিনী, হেমা মালিনী নাম আসতেছিল। আচ্ছা, ঈশ্বর পাটনি, হ্যাঁ। এটার এই অনেক সময় প্রশ্নের অপশনে কি থাকে, ভারতচন্দ্র রায় গুণকার না থেকে ঈশ্বর পাটনি অপশনে থাকতে পারে, হ্যাঁ। এটা আসলে রায় গুণকারের উক্তি, কারণ কিন্তু এই যে চরিত্র নাম হচ্ছে, চরিত্র তিনি তো রচনা লিখছেন তাই না, যে একটা ও মানে কি সাহিত্য লিখছেন, সেই সাহিত্যে যে চরিত্রটা ছিল উনি হচ্ছে ঈশ্বর পাটনি। ঠিক আছে, উনি হচ্ছে নৌকা চালক, এই নৌকা চালক উনি বর চাইছিলেন দেবীর কাছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আর কি। ঠিক আছে, এটা ছিল আমাদের মধ্যযুগের ওয়ান। তো মধ্যযুগের দুই পার্টটা, টু পার্টটা, এটা এক ইয়েতেই হয়ে যাবে, এটা খুবই ইজি অবশ্য, এক পৃষ্ঠাতেই শেষ। এরপরে আমাদের আধুনিক যুগ নাই, প্রায় অল্প একটু আছে, বললেই শেষ হবে, আর হয়তো 10-15 মিনিট সময় লাগবে। ভাই একটা হ্যাঁ, কেউ কিছু বলতে? জি ভাই, একটা কোশ্চেন হচ্ছে যে কবি কঙ্কন উপাধিটা এটা কাকে দেওয়া হয়েছিল, প্রথম কবি কেন শ্রেষ্ঠ কবি? ও, কবি কঙ্কন, কবি কঙ্কন দেওয়া হয়েছে হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, যিনি চণ্ডী মঙ্গলের শ্রেষ্ঠ কবি। চণ্ডী মঙ্গল কাব্য আছিল, তার শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। এই মুকুন্দ রাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন। ঠিক আছে, বাট যদি কোশ্চেন আসে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে, মধ্যযুগের পুরা মধ্যযুগ, এই যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, সব এই মঙ্গল সবচেয়ে শ্রেষ্ঠ কে, তোর নাম হবে ভারতচন্দ্র রায় গুণকর আর কি। ঠিক আছে, ওকে। এখন আমাদের আজকের মানে মধ্যযুগের আমাদের শেষ টপিক এইটুকুই। ঠিক আছে, এইটুকু পড়লেই দেখা যায় কি প্রাচীন মধ্যযুগ থেকে বিসিএস এ 6 মার্ক আসে আর কি, হ্যাঁ। বাকি 14 মার্ক আসে হচ্ছে আধুনিক যুগ। তো এখানে মধ্যযুগ আমাদের এখানে নর্মালি কি হয়, প্রথম তো দেখলেন আপনারা কি রকম হলো মধ্যযুগে, তার মানে খালি হচ্ছে কি হয়েছে, একদম দেব দেবী এবং স্বপ্নে দেবীর আদেশ পাইছে এবং তারা মানে দেব দেবী নির্ভর রচনা হয়েছে আর কি। ঠিক আছে, এরপরে যেটা আসলো মহাভারত আমাদের আসলো। এই মহাভারতের রচয়িতা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, হ্যাঁ। এবং এই মহাভারত একজন আবার বাংলাতেও লিখছে, হ্যাঁ, আমাদের এই কবীন্দ্র পরমেশ্বর, যেটা নাম ছিল হচ্ছে আমাদের ভারত পাঁচালী। ঠিক আছে, এরপরে শ্রীকর নন্দী উনিও লিখছিলেন। আর কাশিরাম হচ্ছে সেরা যতজন লিখছে অনুবাদক। মহাভারত তো লিখছে হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, কোন ভাষায়, সংস্কৃত ভাষায়। বাট এটার বাংলায় যে লিখছে, বাংলায় অনেকেই লিখছে, যে শ্রীকর নন্দী লিখছে, তারপর কবীন্দ্র পরমেশ্বর লিখছে, এটা বাংলায় লিখছে। বাট কাশিরাম দাস যেটা লিখছে সেটা হচ্ছে সেরা, মহাভারতের বাংলা যে ভার্সনটা সেরা হচ্ছে কোনটা, কাশিরাম দাস। ঠিক আছে, তাহলে যদি বলে যে মহাভারতের শ্রেষ্ঠ রূপায়ক কে, ওইটাই আবার কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব দিয়েন না, উনি তো লিখছে। হ্যাঁ, রূপান্তর মানে তো বোঝেন, ট্রান্সফর্ম আর কি, মানে বাংলায় রচনা করছেন। 1 সেকেন্ড একটু দাঁড়ান, আমি শুধু চার্জারটা লাগাই। ওকে, আচ্ছা, তো সরি একটু। তো এখন আমাদের যেটা হচ্ছে, তো রামায়ণ যে রচনা করছে তাহলে বাল্মীকি, রামায়ণ রচনা করছেন হচ্ছে বাল্মীকি। ঠিক আছে, এবং এখানে যদি বলি যে তাহলে আমাদের উম, কৃষ্ণ, আচ্ছা, কৃত্তিবাস ওঝা, হ্যাঁ, এটার আসলে রামায়ণের যে অনুবাদক, সর্বশ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে আমাদের কৃত্তিবাস ওঝা। ঠিক আছে, তারপর আসলে চন্দ্রাবতী আছে, উনিও এই রামায়ণটাকে আসলে লিখছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আবার ভাগবত পুরাণ আছে, এই ভাগবত পুরাণ কে লিখছে, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, হ্যাঁ। এই যে মহাভারত তো কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব লিখছে, এটা সবাই জানেন, কিন্তু উনি আবার এই ভাগবত পুরাণও লিখছেন, হ্যাঁ, এটাও কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। এটা অনেকে জানে না, তো এটা একটু মনে রাখবেন, হ্যাঁ। এক্সেপশনাল জিনিস সবসময় একটু টুকে রাখতে হয়। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, হ্যাঁ, ভাগবত পুরাণ নামে উনি আবার ইয়ে লিখছেন। আচ্ছা,
এরপরে আমাদের রোমান্টিক কিছু প্রণয় উপাখ্যান আছে, হ্যাঁ, যেমন ইউসুফ জুলেখা কে লিখছে? শাহ মোহাম্মদ সগীর। হ্যাঁ, এরপর লাইলি মজনু কে লিখছে? দৌলত উজির বাহারাম খা। ঠিক আছে। শাহনামা কে লিখছে? মোজাম্মেল হক। এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে। নবী বংশ বা রসুল বিজয়, বিসিএস এর কোশ্চেন, সৈয়দ সুলতান। ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস একটু বড় করে দেখাই, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না। আচ্ছা দেখেন, এখানে লেখা আছে না বাল্মীকি, উনি কি লিখছে? রামায়ণ। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। তাহলে অনুবাদ রামায়ণ, এবং এটাকে কীর্তিবাস ওঝা। এবং এই চন্দ্রাবতী, চন্দ্রাবতী কিন্তু মহিলা অনুবাদক। হ্যাঁ, এই চন্দ্রাবতী কিন্তু মহিলা, ইনি হচ্ছে প্রথম মহিলা। হ্যাঁ, এই যে রামায়ণের হচ্ছে ইয়ে করছে। আবার আমরা একটু আগে মনসা বিজয়ে দেখলাম না, একজন কবি ছিল বিপ্রদাস পিপিলাই। এই চন্দ্রাবতী হচ্ছে এই বিপ্রদাস পিপিলাইয়ের হচ্ছে মেয়ে আর কি। হ্যাঁ, মনসা বিজয়ে ওখানে দেখবেন বিপ্রদাস পিপিলাই আসে, মনসা বিজয় লিখতে। ওই বিপ্রদাস পিপিলাইয়ের কন্যা হচ্ছে এই চন্দ্রাবতী। এই চন্দ্রাবতী কি করছে? রামায়ণের কি বাংলা অনুবাদ করছে আর কি। হ্যাঁ, ওকে। এরপরে আমাদের মহাভারত লিখছে কি? এই যে ব্যাসদেব। ঠিক আছে, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব লিখছে মহাভারত, সেটা সংস্কৃত ভাষায়, এবং সেটা আমাদের কে করছে? অনুবাদক কাশিরাম দাস। সবচেয়ে সেরা হচ্ছে কাশিরাম দাস। অনেকেই করছে, কবীন্দ্র পরমেশ্বর করছে, বাট শ্রেষ্ঠ হচ্ছে কাশিরাম দাস। ঠিক আছে। এই ভাগবত পুরাণ একটু আগে বললাম না, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, এটা মনে রাখবেন। এটা বাংলায় রচনা করছে মালধর বসু, শ্রীকৃষ্ণ বিজয় নামে। এরপর আচ্ছা, এটা যে আমরা পদ্মাবতী, আলাওল, আলাওলের কথা হয়তো অনেকেই আপনারা অনেক সময় ছোটবেলায় আমরা হয়তো বলছি, আলাওল নামটা অনেক শুনছি। এই পদ্মাবতী রচয়িতা করছে কে? আলাওল। এটা আসলে রচনা না, এটা জাস্ট অনুবাদ। হ্যাঁ, কোথা থেকে? যে মালিক মোহাম্মদ জায়সি, ইনি হচ্ছে একটা, তার গ্রন্থ হচ্ছে পাদমুবাদ। হ্যাঁ, এই গ্রন্থটার হিন্দি, এটা হিন্দি। হ্যাঁ, এটার নাম কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট অনেক, যে আমাদের পদ্মাবতীর হিন্দি ভার্সনের নাম কি, বা কে রচয়িতা করছে? মালিক জায়সি। হ্যাঁ, এটার নাম মালিক মোহাম্মদ জয়সি, এটা হিন্দি কিন্তু। হ্যাঁ, এই হিন্দিটাকে বাংলায় রচয়িতা করছে কে? আলাওল। হ্যাঁ, এরপর আর এখান থেকে তেমন একটা ইম্পর্টেন্ট না। এখান থেকে আলিফ লায়লা, আমরা যে আলিফ লায়লা দেখছি না, এটা ফার্সি ভাষায়। এটা বাংলায় যে রচয়িতা, হ্যাঁ, তার নাম কি? সয়ফুল মুলক বদিউজ্জামান। ঠিক আছে। তার মানে আলিফ লায়লার বাংলা নাম কি? সয়ফুল মুলক বদিউজ্জামাল। দেখছেন কিরকম? এটাও কিন্তু করছে আলাউল। এই আলাউলি এই ফার্সি ভাষায় আলিফ লায়লাকে, আমরা যে বাংলা ভাষায় আলিফ লায়লা দেখছি, এটা কাজটা কে করছে? আলাউল করছে। আর দোনা গাজী চৌধুরী, আলাউল মনে রাখলেই হবে। এবং এটার বাংলা নাম কি? সয়ফুল মুলক বদিউজ্জামাল। খুবই ইম্পর্টেন্ট, হপ্তকর। হ্যাঁ, হপ্তপয়কর যেখান থেকে আসছে, এই আলাউলি কিন্তু করছে। আলাউলের রচনাগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। পদ্মাবতী, এই যে সয়ফুল মুলক বদিউজ্জামান, হপ্তপয়কর, তোফা, এগুলা কে লিখছে? সব আলাউল লিখছে। এটা মনে রাখবেন, আলাউলের এগুলা রচনা। পদ্মাবতী, হপ্তপয়কর, তোফা, সয়ফুল মুলক বদিউজ্জামান। দেখবেন এখান থেকে বিসিএস এর একটা প্রতিবার একটা না একটা আসেই, যে আলাউলের এই রচনাগুলা থেকে। হ্যাঁ, যে হপ্তপয়কর আসছে, তোফা আসছে, পদ্মাবতী তো আসছেই, অনেকবারই আসছে পদ্মাবতী। বিসিএস রিটেনে তো আসেই পদ্মাবতী, লিখুন পদ্মাবতী সম্পর্কে। আচ্ছা, এরপরে আর একটা, এইটা হচ্ছে আমাদের ইউসুফ জুলেখা আর হচ্ছে লায়লা মজনু। ইউসুফ জুলেখা এবং লায়লা মজনু। ইউসুফ জুলেখা, এটা কি ফার্সি নাম কি? ইউসুফ ওয়া জুলাইখা। এটা কে লিখছে? অনেকেই করছে, শাহ মোহাম্মদ সগির, আব্দুল হাকিম, ফকির গরিবুল্লাহ। বাট সবচেয়ে ভালো করছে শাহ মোহাম্মদ সগির। এরপর লাইলি মজনু কে করছে? নর্মালি এটা দৌলত উজির বহরাম খা, এটা ট্রান্সফর্ম করছে। এই চারটা একটু পড়বেন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কে কোনটা করছে আর কি। হ্যাঁ, যে লাইলি মজনু কে করছে? দৌলত উজির বহরাম খা। তাহলে ইউসুফ জুলেখা কে করছে? শাহ মোহাম্মদ সগির, ফকির গরিবুল্লাহ বা আব্দুল হাকিম বা শাহ মোহাম্মদ সগির। এটা বেশি মনে রাখবেন। ঠিক আছে। আমাদের আলাউল অনেকগুলা করছে, পদ্মাবতী, সয়ফুল মুলক বদিউজ্জামান, হপ্তবয়কর, তোফা। এখানে একটা নাম শুধু আমি বলি, এই যে সতী ময়নালোর চন্দ্রানী। সময় খুবই কম, নাইলে এই গল্পটা পুরা ডেসক্রাইব করে বলতে পারতাম গল্পগুলা, যে কোন গল্পে কি আসলে। বাট এত আসলে আপাতত জানা দরকার নেই। আচ্ছা, এই সতী ময়নালোর চন্দ্রানী, এই ইয়েটা লেখা শুরু করছিল আসলে দৌলত কাজী। হ্যাঁ, কারণ অনেক সময় আসে সতী লয়লা মোর চন্দ্রানী, এটা কার লেখা? অপশনে আলাওল থাকে না, দৌলত কাজী তখন দাগাইতে হবে। ঠিক আছে। কারণ এই গ্রন্থটা যখন দৌলত কাজী লেখা শুরু করে, অর্ধেক ঘটনা হয়ে যাওয়ার পর, 75% যখন হয়ে গেছে, তখন কি করে? দৌলত কাজী মারা যায়। তারপরে আলাওল কি করে? জাস্ট তার মতো করে সে ফিনিশিং টেনে গল্পটা শেষ করে দেয় আর কি। হ্যাঁ,
সতী, ময়না, লোর, চন্দ্রায়ণ, এটা তিনটা ক্যারেক্টার। হ্যাঁ, এই যে লোর, লোর হচ্ছে স্বামী, সতী হচ্ছে ময়না, মানে ময়না তার স্ত্রী, চন্দ্রায়ণীও তার স্ত্রী, মানে লোর হচ্ছে পুরুষ মানুষ, আর ময়না এবং চন্দ্রায়ণ তার হচ্ছে দুই বউ। হ্যাঁ, এটা একটা সুন্দর গল্প আসলে। যাই হোক, তাহলে আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে একটু একটু করে জাস্ট 2-3 বার চোখ বোলাবেন, দেখবেন আস্তে আস্তে সব মাথায় ঢুকে যাবে। এরপরে আসে মর্সিয়া সাহিত্য। মর্সিয়া সাহিত্য কি জিনিস? ওই যে আপনারা পড়ছেন, অনেকে জানেন না, যে আমাদের কারবালার যে কাহিনী। হ্যাঁ, মর্সিয়া মানে শোকগীতি, মর্সিয়া মানে হচ্ছে শোকগীতি। তো আমাদের কারবালার এই যে এজিদ বধ, আপনারা ইমাম হাসান হোসেনের যে কাহিনী, কারবালার প্রান্তরে ইমাম, ঠিক আছে, ইমাম হোসেনের যে কাহিনী এজিদ বধ, তো এই মর্সিয়া, এটা নিয়ে আসলে আমাদের এই মর্সিয়া সাহিত্যটা এখানে রচয়িতা। হ্যাঁ, মর্সিয়া মানে মেইনলি শোকগীতি। হ্যাঁ, তো এখানটা খুবই ইম্পর্টেন্ট বিসিএস এর জন্য। যেমন হচ্ছে এই মর্সিয়া সাহিত্যের প্রথম যে ইয়ে করছে তার নাম হচ্ছে কি, শেখ ফয়জুল্লাহ। আহা, বিপদে পড়ে যাব তো। কারেন্ট চলে গেল, ল্যাপটপে তো চার্জের 12টা বাজছে। আচ্ছা, যাই হোক। উম আচ্ছা, ল্যাপটপ যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে তো বিপদে পড়ে যাব। আধা ঘন্টা পর তখন দেখা যায় আবার ক্লাস শুরু করতে হবে আরেকটু। আচ্ছা, এটা শেষ করি, ইনশাল্লাহ শেষ করা যাবে মনে হয় এইটুকু। ওকে, তাহলে মর্সিয়া যে সাহিত্য, এটা হচ্ছে আমাদের শোকগীতি বললাম। এটা হচ্ছে শেখ ফয়জুল্লাহ, বা তিনি, তার একটা রচনা হচ্ছে জয়নেবে চৌতাশা। হ্যাঁ, এটা তার রচনা। এবং হচ্ছে এখানে ফকির গরিবুল্লাহ, এটা হচ্ছে বিসিএস এর কোশ্চেন, যে জংনামা কে লিখছে, ফকির গরিবুল্লাহ। হ্যাঁ, এটা মর্সিয়া সাহিত্য কিন্তু। হ্যাঁ, জংনামা লিখছে ফকির গরিবুল্লাহ। ঠিক আছে। এরপরে হচ্ছে যেমন হচ্ছে রাধাচরণ গোপ, এটা একটু ইম্পর্টেন্ট কারণ উনি হিন্দু। রাধাচরণ গোপ, বাট উনি মর্সিয়া সাহিত্য বা ইমাম হোসেন নিয়ে কাহিনী লিখছে, এবং তার নামটা ছিল আফতনামা। হ্যাঁ, রাধাচরণ গোপ। ওকে, এরপরে যেমন পুঁথি সাহিত্য আছে, এটা পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ বা জনপ্রিয় নাম হচ্ছে ফকির গরিবুল্লাহ। এইটুকু জানলেই হবে। হ্যাঁ, পুঁথি সাহিত্য মানে এটা হচ্ছে বটতলার পুঁথিও বলে। এটা হচ্ছে আরবি, ফার্সি, হিন্দু, উর্দু এই বাংলা ভাষার মিশ্রণ। হ্যাঁ, মানে আসলে যেটা বলে যে, মানে অনেকগুলা ভাষার মিক্স, যে বাংলা, ফার্সি, হিন্দি, উর্দু সব, মানে এমন একটা পদ রচয়িতা করছে, বাংলা ভাষাও আছে, হিন্দি, আরবি, ফার্সি সব। হ্যাঁ, এই জন্য এদেরকে দোভাষী পুঁথি বলে আর কি। তো ওরা গরিব মানুষ ছিল তো। তো এই যে বটতলা নামক একটা স্থান ছিল কলকাতা, ওখানে বসে এই পুঁথিগুলা তারা লিখতো, এই জন্য এটার নাম বটতলার পুঁথিও বলে। হ্যাঁ, তো মুসলমানি সাহিত্য বলে কারণ ম্যাক্সিমাম কবি এই তাদের হচ্ছে মুসলমান, এই জন্য এটাকে মুসলমানি বাংলা সাহিত্য বলে আর কি। এই পুঁথি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ বা জনপ্রিয় ছিলেন হচ্ছে ফকির গরিবুল্লাহ। ঠিক আছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখান থেকে। আর এরপর হচ্ছে নাচ সাহিত্য। হ্যাঁ, শিব যারা উপাসক, শিবের যারা উপাসক ছিল, তারাই হচ্ছে তার, মানে শিবকে নিয়ে যে রচনা, সেটাই হচ্ছে নাচ সাহিত্য। এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই নাচ সাহিত্যের যে সর্বশ্রেষ্ঠ, সে কিন্তু মুসলমান, শেখ ফয়জুল্লাহ। ওই যে মর্সিয়া সাহিত্যে যে ছিল শেখ ফয়জুল্লাহ, সেই শেখ ফয়জুল্লাহ হচ্ছে এই নাচ সাহিত্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ। তার গ্রন্থ হচ্ছে গোরক্ষ বিজয়। তো এইটুকুই শুধু মনে রাখবেন নাচ সাহিত্য থেকে। এটার মেইন হচ্ছে শিবকে নিয়ে শেখ ফয়জুল্লাহ লিখছে, কি নাম? গোরক্ষ বিজয়। বিসিএস এর কোশ্চেন এটা, গোরক্ষ বিজয় কে লিখছে? শেখ ফয়জুল্লাহ। ঠিক আছে। এরপরে আপনারা হচ্ছে এই যে ঠাকুমার ঝুলি। আচ্ছা, একটা কথা বলি, রূপকথা উপকথা বলি না? তো উপকথা যেগুলো, সেটা হচ্ছে পশু পাখির চরিত্র, যে বাঘ মামা, সিংহ মামা, এটা, বা এই যে পাখিরা যে কথা বলে, তাদের চরিত্র আছে, নাম আছে, এই যে এগুলা যে চরিত্র শোনেন, সেটা হচ্ছে উপকথা বলে এগুলো। হ্যাঁ, পশু পাখির চরিত্রকে কি বলে? উপকথা বলে। এবং ঠাকুমার ঝুলি আপনারা সবাই দেখছেন এগুলো। এটা মেইনই হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র। ঠিক আছে, দক্ষিণারঞ্জন মিত্র। এই কয়টা ইম্পর্টেন্ট এখান থেকে। হ্যাঁ, বিখ্যাত। এবং এই আমাদের লোক সাহিত্যের যে বিখ্যাত, যে প্রাচীন সৃষ্টি, সেটা হচ্ছে সরা। ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের বিখ্যাত সংগ্রাহক ছিল চন্দ্রকুমার দে এবং জসীমউদ্দিন, আমাদের যে পল্লী কবি জসীমউদ্দিন, উনি আসলে ডক্টর দীনেশ চন্দ্র সেনের আন্ডারে কাজ করতেন। হ্যাঁ, অনেকদিন এই কাজ উনি করছেন, জসীমউদ্দিন এই কাজ করছেন ওনার আন্ডারে। স্লাইড তো অন্যটা শো করতেছে ভাইয়া। লাইট অন্যটা শো করতেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি না মনে হয় তো, একটু আমরা তো বড় ডিলিট করছি তো। করতেছি। এখন এখন দেখা যাচ্ছে না নাকি? আমি বা কি বললাম? হ্যাঁ হ্যাঁ, জসিমউদ্দিন চন্দ্রকুমার দে, জসিমউদ্দিন এটাই এটা দেখা তো যাচ্ছে আছে না তো। নাকি এতক্ষণ ওটা দেখা গেল? হ্যাঁ, ওটাই দেখা যাচ্ছে। না ভাই, আপনি যেটা বলছেন ওইটাই দেখা যাচ্ছে এতক্ষণ। আচ্ছা।
আচ্ছা যাই হোক, তাহলে এই লোক সাহিত্য যে এটার শ্রেষ্ঠ কে বললাম, লোক সাহিত্য মেইনলি আসলে এটা মেইন আসলে করছে হচ্ছে আমাদের, আমার পিসিটা মনে হয় অফ হয়ে যাবে আর কি। আচ্ছা, এটা আসলে মেইনলি দীনেশ চন্দ্র সেন, তো তার আন্ডারে চন্দ্রকুমার দে এবং জসিমউদ্দিন এগুলো ইয়ে করছে আর কি, ঠিক আছে। আর ঠাকুমার ঝুলি হচ্ছে আমাদের এখানে এই যে দক্ষিণারঞ্জন মিত্র আর কি। এরপরে আমাদের একটা ছিল যে শাক্ত পদাবলী, এটার রচয়িতা হচ্ছে রাম, এই যে রামপ্রসাদ সেন, শুধু এইটুকু জানলেই হবে। শাক্ত পদাবলী, হ্যাঁ, দেবী কালী আছে, কালীর যারা ইয়ে তাদেরকে বলে শাক্ত, হ্যাঁ, কালী সম্পর্কে যে শাক্ত পদাবলী। এবং এই শাক্ত পদাবলী কালিকা মণ্ডল বলে, তার রচয়িতা হচ্ছিল রামপ্রসাদ সেন। এটা ইম্পর্টেন্ট, শাক্ত পদাবলীর জনক রামপ্রসাদ সেন। আর একটা আছে টপ্পা গান, হ্যাঁ, উটের পিঠে বসে ভারতের পাঞ্জাব শহরে একদল উট চালক গান গাইতো, যেগুলোকে টপ্পা গান বলে। এই টপ্পা গানের জনক হলে রামনিধি গুপ্ত, বা তার নাম হচ্ছে নিধি বাবু, ঠিক আছে। টপ্পা গানের জনককে রামনিধি গুপ্ত বা নিধি বাবু আর কি, ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ কারেন্টটা চলে আসছে আমার ল্যাপটপটা বন্ধ হওয়ার আগ মুহূর্তে। তো যাই হোক, এ তো বুঝতে পারলেন কাহিনী। তাহলে টপ্পা গানের জনককে রামনিধি গুপ্ত বা নিধি বাবু, ঠিক আছে। এগুলো কি ভারতের পাঞ্জাব শহরে এই উটের পিঠে যারা চড়তো তারা কি করতো, এক ধরনের গান বলতো। এই গানগুলা শোনার জন্য এই নিধি বাবু কি ছিলেন, একবার ভারত সফরে গেছিলেন, ঠিক আছে। যাওয়ার পর উটের পিঠে পড়ে দেখে, আরে বাবা, মানুষ তো খুব সুন্দর গান বলে। তখন এই তার গানগুলা পছন্দ হয় এবং সে এগুলো বাংলায় নিয়ে আসার চেষ্টা করে। এই জন্য আমাদের বাংলা টপ্পা গানের জনক বলা হয় রামনিধি গুপ্ত বা নিধি বাবুকে। তার একটা উক্তি হচ্ছে, নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটিয়ে কি আশা। এই উক্তিটা হচ্ছে আমাদের এই রামনিধি বাবু বা রামনীতি গুপ্ত বা নিধি বাবু। আর শাক্ত পদাবলীর জনক কে বলেন, দেবী কালী সম্পর্কে যেগুলো, এটাকে কিন্তু কালিকা মঙ্গলও বলে বা বিদ্যা সুন্দর, যে কোনো একটা, হ্যাঁ, কালিকা মঙ্গল বা বিদ্যা সুন্দর শাক্ত পদাবলী। এবং এটা জনকে রামপ্রসাদ সেন। এরপরে লোক সাহিত্য নিয়ে একটু বলতে চললাম, এটা বুঝতেই পারলেন, পল্লী জীবন জীবিকা নিয়ে লেখা, মানুষের প্রচলিত কথা, ছড়া, রূপকথা, এগুলো নিয়ে লেখা প্রবাদ প্রবচন। প্রাচীন সৃষ্টি হচ্ছে ছড়া, ঠিক আছে। এদের বিখ্যাত সংগ্রাহক কে ছিলেন, চন্দ্রকুমার দে। এইটাই হচ্ছে বিসিএস এর কোশ্চেন, হ্যাঁ। আমাদের লোক সাহিত্যের সংগ্রাহক কে ছিলেন, চন্দ্রকুমার দে। এবং আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। এরপর হচ্ছে আমাদের ঠাকুমার ঝুলি কে লিখছে, দক্ষিণারঞ্জন মিত্র। এবং পশু পাখির চরিত্র নিয়ে যেগুলো, সেগুলোকে বলে উপকথা, ঠিক আছে। আচ্ছা, আর ময়মনসিংহ গীতিকা মেইনলি কে লিখছে, ডক্টর দীনেশ চন্দ্র সেন। আর যদি বলে সংগ্রাহক কে, তখন লিখবেন চন্দ্রকুমার দে, এটা মনে থাকে যেন। ময়মনসিংহ গীতিকার লেখক হচ্ছে বা কে, ডক্টর দীনেশ চন্দ্র সেন, বা তিনি হচ্ছে পরিচালনা করছে আর কি। আর সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে, ঠিক আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয় 1923 সালে, ঠিক আছে। ময়মনসিংহ গীতিকা প্রকাশ হয় কত, 1923 সালে। এই হচ্ছে আমাদের পড়াশোনা আর কি। তো এখানে একটু বাদ গেছিলাম, এই যে এই লেখাগুলো দেখেন বা সাইডে, দেখেন এই যে পদ্মাবতী লিখছে আলাওল, আলাওলের আরো রচনা যেগুলো বললাম, ওই যে ওখানে হপ্তভয়কর, তোফা, সেকান্দার নামা, ফয়ফলমূলক, বদিউজ্জামাল। তারপর সতী ময়না লোর চন্দ্রানী, এটা কে লিখছে, কাজী দৌলত। চন্দ্রাবতী, এই চন্দ্রাবতী এটা কিন্তু বই, কোরেশী মাগন ঠাকুর। বাট আর একটা চন্দ্রাবতী কিন্তু মেয়ে, কিন্তু এখানে চন্দ্রাবতী কিন্তু কি সাহিত্য, সাহিত্যর নামই চন্দ্রাবতী, এটা লিখতে হচ্ছে কোরেশী মাগন ঠাকুর। আর একটু আগে যে চন্দ্রাবতীর নাম শুনলাম, সে কে ছিল, আমাদের মহাভারতের কি একজন অনুবাদক ছিল, তাই না। সে ছিল হচ্ছে আমাদের, রামায়ণের অনুবাদক ছিল হচ্ছে চন্দ্রাবতী। এই হচ্ছে আমাদের প্রাচীন যুগ এবং মধ্যযুগ শেষ। কারো কোনো কোশ্চেন ভাই আছে? বাংলা বই কিনতে হবে? হ্যাঁ, হ্যাঁ। মানে কোনো বই কিনতে হবে, রেফারেন্স কোনো বই? না, আপাতত আপনাদের বই লাগবে না, হ্যাঁ। যদি বই লাগে, কিছু লাগে, আমি দিয়ে দিব। এইটুকু, এই আচ্ছা। স্লাইড টুকু এগুলা পড়েন, এর বাইরে কিছু আসবে না। বিসিএস এর যাবৎকালে এর বাইরে কিছু আসে নাই, প্রাচীন যুগ মধ্যযুগ থেকে এই যে 10 বিসিএস থেকে শুরু হয়ে 45 বিসিএস পর্যন্ত হইলো, এর বাইরে কিছু আসে নাই প্রাচীন মধ্যযুগ থেকে, ঠিক আছে। তো মানে এর থেকেও কমন, এই যেগুলো কমন কমন বললাম, এগুলোই পড়বেন, এগুলোই আসবে, ঠিক আছে। আর বুয়েট প্যাটার্নেও যদি কিছু আসে, এর বাইরে কিছু আসবে না, প্রাচীন মধ্য এখান থেকেই আসবে, ঠিক আছে। তো যাই হোক, যারা বাংলার স্টুডেন্ট মানে অনেক ভালো জানে, ঠিক আছে। আমি তো বাংলার স্টুডেন্ট না। তো যাই হোক,
জানি না কতটুকু পারলাম। আমি হলো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আমি বিএসসি করছি ওই সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো যাই হোক, যতটুকু আর কি আমি বাংলা ওই যে মুসাফিজ রাহাত স্যারের কাছ থেকে এগুলো শুনছিলাম, যতটুকু শোনা ওইটুকুই আপনাদের যতটুকু বলার মনে আছে ততটুকু বললাম আর কি। জানি না কেমন লাগতেছে ক্লাস। অনেকে হয়তো আরো ভালো আশা নিয়ে ভর্তি হয়েছিলেন, হয়তো ওই আশা পূরণ নাও হতে পারে, আবার হয়তো অনেকের এক্সপেকটেশন কম ছিল, তাদের হয়তো আরো ভালো এক্সপেকটেশন হতেও পারে। জানি না কেমন লাগতেছে। বোরিং লাগতেছে না তো? পড়া কিন্তু এখনো অনেক বাকি। এই আর না না 10-15 স্যার, মিনিট ভালো হলে লাগছে। আধুনিক যুগের একটা ক্লাস শেষ হবে, এরপর আমরা গ্রামারে একটু ঢুকে যাবো আর কি। ঠিক আছে? আচ্ছা। তো আমাদের এখন আধুনিক যুগে যেটা চলে আসলাম, আধুনিক যুগ শুরু হয় আসলে 1801 বললেও আসলে আধুনিক যুগটা শুরু হয় 1860 সাল থেকে। ঠিক আছে? 1860 সাল থেকে আসলে শুরু হয়। ঠিক আছে? আর মধ্যযুগটা আসলে শেষ হয় কত, 1760 সাল থেকে। এই যে মাঝখানের সময়টা 1760 থেকে 1860, এই সময়টাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। ঠিক আছে? 1760 সালে আমাদের ওই যে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে যেন ছিল, কি নাম ছিল? ভারতচন্দ্র রায় গুণকর। ভারতচন্দ্র রায় গুণকর, উনি ছিলেন মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। উনি ওই ভদ্রলোক মারা যায় 1760 সালে। তার মানে ওনার মৃত্যুর সাথে সাথে মধ্যযুগ শেষ। ঠিক আছে? আর তেমন কোনো রচনা হয়নি। এবং আমাদের এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই ভদ্রলোকের জন্ম হলো ওই ওই সময়। ঠিক আছে? ঠিক আছে। আর হচ্ছে আধুনিক যুগ মানে শুরু হয়েছে 1860। তো এই ভদ্রলোক এই দুই সময়ের মাঝামাঝি ছিলেন, এই জন্য যুগ সন্ধিক্ষণের কবি যদি বলা হয়, বিসিএস এর কোশ্চেন, যুগ সন্ধিক্ষণের কবি কে? এই ভদ্রলোক হলো যুগ সন্ধিক্ষণের কবি, যার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তার মানে সে আসলে এই সময়টা মানে কি করছে, চাক্ষুষ প্রমাণ যে 1760 থেকে 1860 এই মাঝে তিনি ছিলেন। এই জন্য এনাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি বা গুপ্ত কবি। বুঝতে পারছেন? এনার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওকে। তার কালজয়ী কর্ম খুবই ইম্পর্টেন্ট। তার কালজয়ী কর্ম হচ্ছে সংবাদ প্রভাকর। আগে সংবাদ বলা হতো না, সংবাদপত্রের নাম সংবাদ প্রতিদিন এরকম নাম ছিল না, নাম ছিল সংবাদ। কারণ আপনারা জানেন সংবাদের সন্ধি বিচ্ছেদ কি হয়, সমযোগবাদ, সংবাদ। ঠিক আছে? তো এই জন্য এখানে ছিল সংবাদ, সংবাদ প্রভাকর। 1831 সালে এই ভদ্রলোক এই সংবাদ প্রভাকর আমাদের মাসিক পত্রিকা হিসাবে চালু করে। ঠিক আছে? মাসিক মানে মাসে মাসে একটা করে আসতো। তারপরে 1839 সালে এই সংবাদপত্রটাকে উনি দৈনিক সংবাদপত্রে রূপদান করে। ঠিক আছে? তাহলে বাংলা সাহিত্যে প্রথম সংবাদপত্র বা দৈনিক সংবাদপত্র কে চালু করে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবং তার সংবাদপত্রের নাম কি? সংবাদ প্রভাকর আর কি। ঠিক আছে? এরপরে এই সংবাদের আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, লঙ্গরাজ, এরা সবাই এই পত্রিকার সম্পাদক ছিলেন আর কি। পরবর্তীতে আর কি এই সংবাদ প্রভাকরের যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়বো তখন দেখতে পারবেন উনি আর কি এসেছিল। তো এই তোপসে মাছ, আনারস, এগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্রের রচনা। তো এগুলো কখনো আসবে না আশা করি। শুধু মনে রাখবেন ঈশ্বরচন্দ্রকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়, এবং তিনি হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম কি করছে, দৈনিক সংবাদপত্রের রচয়িতা। তার সংবাদপত্রের নাম কি? সংবাদ প্রভাকর। সালটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন 1839 সাল। ঠিক আছে? এইটুকুই মনে রাখবেন ওনার কাছ থেকে আর কি। এরপর বাংলা সাহিত্যের সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের বাংলা সাহিত্যের জন্য, সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। বাংলা সাহিত্যের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইতিহাস, নাম কি? ফোর্ট উইলিয়াম কলেজ। ঠিক আছে? এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় আসলে 1800 সালে। কত সালে? 1800 সালে। এইটাই ইম্পর্টেন্ট। এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট কি, ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ প্রতিষ্ঠা হয় কত সালে? 1801 সালে। ঠিক আছে? এবং এই বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম ক্যারি। বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? উইলিয়াম ক্যারি। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে মনে রাখবেন যে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ প্রতিষ্ঠা হয় কত সালে? 1801 সালের 1 মে। এটাই হচ্ছে বিসিএস এর কোশ্চেন। ওই সময় আমাদের কে প্রধান ছিলেন বাংলা বিভাগের? উইলিয়াম কেরি। ঠিক আছে? এখানে আরো কিছু আমাদের যারা বাংলা সাহিত্য শিখাইতো তাদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিল, রামনাথ রাম বসু, ঠিক আছে, পদ্মলোচন, রাজীব লোচন। একটু আগেই আমরা কিন্তু পদ্মলোচন, রাজীব লোচনের
রসুন বংশ একবার পড়ে আসলাম একটু আগে। আচ্ছা, তো প্রথম যে রচনা সেটার নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। এই যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর এখান থেকে 1801 সালে প্রথম যে সাহিত্য এখান থেকে প্রকাশিত হয়েছে তার নাম হচ্ছে কি রাজা প্রতাপাদিত্য চরিত্র। বিসিএস এর কোশ্চেন। কে লিখছে? রামরাম বসু। এই রামরাম বসু কিন্তু উইলিয়াম কেরিকে বাংলা পড়াইছে আর কি। উইলিয়াম কেরি তো কি ব্রিটিশ, তার তো বাংলা জানার কথা না। উনি এই রামরাম বসুর কাছে বাংলা শিখছেন আর কি, ঠিক আছে। এবং এই রামরাম বসুই এইখান থেকে মানে উইলিয়াম কেরির সহযোগিতায় আর কি প্রথম রচনা করছে, তার নাম ছিল রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র, হ্যাঁ, রাজা প্রতাপাদিত্য চরিত্র, এটাই ছিল আমাদের রামরাম বসু। এটা মনে রাখবেন, নাম কে? রামরাম বসু, ওকে। এরপর উইলিয়াম কেরি দুইটা বই লিখছে। সে বাংলা শেখার পরে দেখেন সেই দুইটা বই লিখে রাখছে। তার দুইটা বইয়ের নাম কি? কথোপকথন আর ইতিহাসমালা। এই তার দুইটা বইয়ের নাম। এটা কে লিখছে? এই যে এই জায়গাটা থেকে, এই যে দেখেন এইটুকু জায়গা থেকে বিসিএস এ না হলেও 5-7টা কোশ্চেন আসছে এইটুকু জায়গা থেকে, শুধু এইটুকু জায়গা থেকে, ঠিক আছে। যে কথোপকথন কার লেখা? উইলিয়াম কেরি। ইতিহাসমালা কার লেখা? উইলিয়াম কেরি, ঠিক আছে। রাম রাম বসু, ওই যে বললাম রাজা প্রতাপাদিত্য চরিত্র। দেখেন এখানে কিন্তু ঝামেলা লাগবে। লিপিমালা কে লিখছে? লিপিমালা, লিপিমালা লিখছে কিন্তু রাম রাম বসু। কিন্তু ইতিহাসমালা, ইতিহাসমালা কে লিখছে? উইলিয়াম কেরি। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন যে লিপিমালা লিখছে রামরাম বসু, আর ইতিহাসমালা লিখছে হচ্ছে উইলিয়াম কেরি। হ্যাঁ, 32 সিংহাসন এবং হিতোপদেশ, এটা বিসিএস এর কোশ্চেন। 32 সিংহাসন কে লিখছে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ইনি খুবই ফেমাস এই গ্রন্থটার জন্য। 32 সিংহাসন কে লিখছে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঠিক আছে। এসবের গল্প কে লিখছে? তারিণী চরণ। হ্যাঁ, পুরুষ পরীক্ষা, এই পুরুষ পরীক্ষা কে লিখছে? হরপ্রসাদ শাস্ত্রী। পুরুষ পরীক্ষা কে লিখছে? হরপ্রসাদ শাস্ত্রী, ঠিক আছে, মনে রাখবেন এটা। এই পুরুষ পরীক্ষা নামে আরেকটা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও লিখছে। পুরুষ পরীক্ষা নামে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারেরও একটা বই আছে, হ্যাঁ। আবার এখানে যেমন এখানে আছে বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা, এগুলো কে লিখছে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের এই 4-5টা পড়বেন। 32 সিংহাসন, হিতোপদেশ, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা, এগুলো কে লিখছে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এরপর রাজা রামমোহন রায়, আশা করি সবাই জানেন রাজা রামমোহন রায়কে। তিনি হচ্ছে কি, এটা আমরা সবাই পড়ছি তাই না? রাজা রামমোহন রায়ের ইতিহাস সবাই আমরা জানি, ঠিক আছে। তিনি আসলে কি 1833 সালে ইংল্যান্ডে মারা যায় আসলে। তিনি আসলে আমরা সবাই জানি যে সতীদাহ প্রথা রোধ করেন কত? 1829 সালে। কে? রাজা রামমোহন রায়। কার সহযোগিতায়? উইলিয়াম বেন্টিং। হ্যাঁ, বেন্টিং এর সহযোগিতায় 1829 সালে তিনি সতীদাহ প্রথা রোধ করেন আর কি, ঠিক আছে। এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে যে আমাদের এই বাংলা ব্যাকরণ তিনি প্রথম রচয়িতা। প্রথম বাংলা, বাংলা, হ্যাঁ, প্রথম ব্যাকরণ রচয়িতা কিন্তু তিনি না। প্রথম বাংলা, বাঙ্গালা এবং বাঙালি ব্যাকরণবিদ। বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়, বাঙালিদের মধ্যে। এবং তার এই ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1833 সালে। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথম বাঙালিদের মধ্যে ব্যাকরণবিদ এবং তার ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। তার আর একটা কোশ্চেন বিসিএস এ আসছে, সংবাদ কৌমুদী, এটা কার লেখা? রাজারাম। এই 3টা তথ্য এখান থেকে ইম্পর্টেন্ট। সতীদাহ প্রথা তিনি বিলুপ্তি করছেন। প্রথম বাঙালি ব্যাকরণবিদ, তার নাম গৌড়ীয় ব্যাকরণ। এবং সংবাদ কৌমুদী তার হচ্ছে রচনা, ঠিক আছে, রাজা রামমোহন রায়ের। এখান থেকে এই 3টা তথ্য জানলেই আপনার এনাফ, ঠিক আছে। এরপর আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর হচ্ছে প্যারীচাঁদ মিত্র, তাইলেই আমাদের বাংলা সাহিত্য পড়া আজকে শেষ। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার মনে হয় না আর কিছু বলার আছে। অনেক কিছু জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। 1820 সালে উনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে। তারপর 1839 সালে তিনি সংস্কৃত কলেজ থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেন মাত্র 19 বছর বয়সে। এবং তার নাম কি হয়? বিদ্যাসাগর উপাধি তখন লাগে আর কি। হ্যাঁ, সংস্কৃত কলেজ থেকে তার নাম দেওয়া হয় বিদ্যাসাগর। বাট তার পারিবারিক নাম কিন্তু বন্দ্যোপাধ্যায়। তার নাম ছিল আসলে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাট তিনি স্বাক্ষর করতেন শর্মা নাম দিয়ে, ঈশ্বরচন্দ্র শর্মা, ঠিক আছে। তার উপাধি হচ্ছে বিদ্যাসাগর। কে দেয়? সংস্কৃত কলেজ। কত সালে? 1839 সালে। এবং উনি কি করেন? 1839 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথেই ফোর্ট উইলিয়াম কলেজে
তিনি আসলে যোগদান করেন 1841 সালে। এই যে ফোর্ট উইলিয়াম কলেজ একটু আগে প্রতিষ্ঠা হয়, বাট ফোর্ট উইলিয়াম কলেজে তার কিছু জিনিস ভাল লাগে না, ঠিক আছে। এরপরে তিনি সেখান থেকে চলে আসেন কোথায়, ওই যে তার কলেজ ছিল সংস্কৃত কলেজ, সেখানে কি হিসাবে, প্রিন্সিপাল হিসাবে, সেখানকার প্রধান হিসাবে সংস্কৃত। মাত্র তার মানে একটা মানুষের বয়স কত, তার মানে তখন 46 মানে কত, তার বয়স তার মানে 26 বছর বয়সে তিনি ওই কলেজের আসলে কি হন, প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হন আর কি, ঠিক আছে। 1846 সালে এবং 1847 সালে তার প্রথম গ্রন্থ বের হয়, তার নাম কি, বেতাল পঞ্চবিংশতি। তার প্রথম গ্রন্থের নাম বেতাল পঞ্চবিংশতি, এবং এই গ্রন্থেই প্রথম হচ্ছে আমাদের বিরাম চিহ্নের প্রচলন। আমরা জানি সবাই বিরাম চিহ্নের প্রচলন কে করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই তার প্রথম এই গ্রন্থে বেতাল বেতাল পঞ্চবিংশতি, এখানে তিনি প্রথম এই বিরাম চিহ্ন ব্যবহার করেন। বিধবা আইন সবাই জানি, বিধবা আইন পাশ করে কত সালে, 1856 সালে, ঠিক আছে। তার শিক্ষামূলক কিছু বই আছে, যেমন বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, ঠিক আছে। তাহলে মালার হিসাব দেখছেন, লিপিমালা কে লিখছে বলেন, লিপিমালা কে লিখছে, ভুলে গেলেন, রাম লিপিমালা রাম কে লিখছে, রাম রাম বসু। ইতিহাসমালা কে লিখছে, উইলিয়াম কেরি। উইলিয়াম কে। আর কথামালা কে লিখছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। ওকে, এরপরে তার কিছু আছে বর্ণ পরিচয়, এটা খুব ইম্পর্টেন্ট, আখ্যান মঞ্জুরি কথামালা এগুলো, হ্যাঁ। বাট তার কিছু কিন্তু অনুবাদ গ্রন্থ, যেমন এই যে বেতাল পঞ্চবিংশতি, প্রথম যে রচনা লেখছে এটা কিন্তু তার নিজস্ব রচনা না, হ্যাঁ, অনুবাদ গ্রন্থ, মানে কোন একটা অনুবাদ করছে। শকুন্তলা, সীতার বনবাস, ঠিক আছে, তারপর বোধোদয়, কথামালা, ভ্রান্তি বিলাস, হ্যাঁ, এগুলো হচ্ছে তার কি অনুবাদ গ্রন্থ, ঠিক আছে। তার মানে কিছু মৌলিক রচনা তার যেগুলো ছিল সেটা হলো প্রভাবতী সম্ভাষণ, হ্যাঁ। এগুলা একটু ডেসক্রিপটিভ বললে খুব ভালো হইতো, বাট এত সময় আসলে নাই, অনেক টাইম লাগবে এগুলো ডেসক্রিপটিভ বলতে গেলে। আচ্ছা যাই হোক, তো এখান থেকে এগুলো, আচ্ছা এখানে একটা মনে রাখবেন, তার জীবন চরিত্র, তিনি আসলে আত্মজীবনী লিখছেন। এখন আত্মজীবনী কি, আত্মজীবনী কি, এখন একটাই আত্মজীবনী কি সেটা জানেন না, অসমাপ্ত আত্মজীবনী। এখন যে আত্মজীবনী একটাই, সেটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। বাট যাই হোক, আমাদের এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আত্মজীবনী লিখছেন, তার আত্মজীবনীর নাম হচ্ছে জীবন চরিত, ঠিক আছে, এটা মনে রাখবেন। আর আজকের আমাদের লাস্ট এই ভদ্রলোক নাম হচ্ছে প্যারীচাঁদ মিত্র। তিনি আসলে একটা নামেই পরিচিত, আলালের ঘরে দুলাল। বাংলা উপন্যাসের প্রথম, বাংলা এটা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, হ্যাঁ, বা উপন্যাসের পথিকৃৎ। যদিও এই উপন্যাসটা উপন্যাস ভাবে ধরা যায় না, মানে খুব ভালো আর কি হয়নি, উপন্যাস বলতে যা বোঝায় সেটা হয়নি, হ্যাঁ, তারপরেও তার চেষ্টা ভালো ছিল, এই জন্য আর কি সেটা বলা হয় যে বাংলা উপন্যাসের পথিকৃৎ হচ্ছে আমাদের এই প্যারীচাঁদ মিত্র। তার উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরে দুলাল। আর যদি বলে আমাদের উপন্যাসের যে প্রথম যে সৃষ্টিকর্তা, তার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইনশাল্লাহ নেক্সট ডেতে ওনার আমরা হিস্ট্রি পড়বো। তো এই প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম, মানে ইনি বইটা লিখছিলেন ছদ্মনামে, ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। তার টেকচাঁদ ঠাকুর হচ্ছে তার ছদ্মনাম। তো তাকে একজন একটা উপাধি দিয়েছিল, সেই উপাধি হচ্ছে ডিফেন্স অফ বেঙ্গল, বেঙ্গলের ডিফেন্স, এই উপাধিটা দিয়েছিল পাদ্রি লং। এই পাদ্রি লং নিয়ে আমরা সামনে আর একবার একটু আলোচনা করবো, এক জায়গায় পাবো, তো মনে রাখিয়েন। আমি ওইটা পড়ানোর সময় কাউকে না কাউকে ধরবো যে পাদ্রি লং এর নাম আমরা কোথায় শুনছিলাম, তো তখন মনে থাকে যেন যে প্যারীচাঁদ মিত্রকে উনি একটা কি উপাধি দিছিল, সেই উপাধির নাম হচ্ছে ডিফেন্স অফ বেঙ্গল, হ্যাঁ। প্যারীচাঁদ মিত্রের বাবা আসলে অনেক বড় ব্যবসায়ী ছিলেন, হ্যাঁ, অনেক বড় মানে তারা খুব প্রভাবশালী এবং বিত্তবান ছিলেন আর কি। তো যাই হোক, নামকরা ব্যবসায়ী ছিলেন প্যারিচাঁদ মিত্র অ্যান্ড সন্স, তাদের ইয়ে ছিল, বেঙ্গল টি কোম্পানি ছিল, তাদের অনেক কিছু ছিল। তো উনি যে এই যে আলালের ঘরে দুলাল লিখছেন, এখানে একটা এই দুইটা চরিত্র নাম মনে রাখবেন, একটা মতিলাল আর একটা ঠকসাসা, হ্যাঁ। অনেক সময় পরীক্ষায় আসে যে মতিলাল ও ঠকসাসা কোন উপন্যাসের চরিত্র, হ্যাঁ, বিসিএস এর কোশ্চেনই বলতেছে। আচ্ছা, আলালের ঘরে দুলাল উপন্যাসের চরিত্র মতিলাল এবং ঠকসাসা, ঠিক আছে। তার এটা সাধু এবং আঞ্চলিক ভাষা মিক্স হয়ে এই উপন্যাসটা লিখছিলেন। তো অনেক সময় ওনার নাম আলালের ঘরে দুলাল যেহেতু উপন্যাসের নাম,
ওই জন্য অনেকে এটাকে বলে আলালি গদ্য রীতি, মানে সাধু এবং চলিত ভাষার মিক্স আপ করছে এখানে, এটা এই জন্য এটার নাম হচ্ছে আলালি গদ্য রীতি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের সিলেবাসে বাংলা সাহিত্যের এতটুকু পড়া ছিল আর কি। হ্যাঁ, যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের এই যে প্রথম পাঠটুকু আর কি এখানে ছিল। ঠিক আছে, তো এইটুকুই হচ্ছে বাংলা সাহিত্য। তো আশা করি ভাল লাগবে। শুয়ে শুয়ে বাসায় সময় পাইলে বা যে কোনো একটু একবার একবার করে জাস্ট রিডিং করবেন, মুখস্থ করার দরকার নেই, একবার রিডিং করবেন, দেখবেন আস্তে আস্তে জিনিসগুলো মজা লাগবে। একবার মজা লাগলেই দেখবেন তখন পড়তে নিজেকেই পড়তে ইচ্ছা করবে। হ্যাঁ, তো আমাদের চর্যাপদ গেল, মধ্যযুগ গেল ওয়ান, মধ্যযুগ টু এবং আধুনিক যুগের ওয়ান পার্টটাও আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, তো এখন তাহলে আমরা কি পড়বো? স্লাইড এখন আমরা বাংলা ব্যাকরণে ঢুকবো। হ্যাঁ, স্লাইড গুলো মানে একটু একবারে বলবেন। সব কিছু দেওয়া হবে নাকি সেদিন ক্লাস যেটা হবে সেদিন তার শুধু স্লাইডটাই দেওয়া হবে? না, এই যে আজকে ক্লাসে যা যা পড়াইলাম এই সবগুলো আজকে আপলোড দিয়ে দিব, এই ক্লাস শেষ করেই এগুলো আপলোড দিয়ে দিব। আচ্ছা, যদি স্লাইড গুলো ক্লাসের আগে দেওয়া হয় মানে একটু আর ভালো হতো। ও, ক্লাসের আগে দিলে ভালো হতো। ঠিক আছে, ক্লাসের আগেই তাহলে দিয়ে দিব যদি ভালো হয় আর কি। আচ্ছা, এখন দেখেন আপনাদের ওই সিলেবাসে দেখবেন এই বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক্য সংকোচন এগুলো আছে। হ্যাঁ, সবগুলোর সাথেই দেখবেন আছে। তো এগুলো তো আসলে একদিনে পড়ার মতো জিনিস না, তাই না? এগুলো আপনার একদিনে হয়ে যাবে এটা না। তো আমরা যে এখানে 5, 6, 7টা লেকচার পড়বো, মানে প্রায় 3, 4 সপ্তাহ সময় পাবেন, প্রায় কিন্তু অনেক দিন, 3 সপ্তাহ মানে। তো প্রতিদিন একটু একটু করে 5টা 10টা করে হলেও পড়বেন। এখানে যেমন বাগধারার আমি স্লাইডটা দিয়ে দিব, বাগধারা যেমন কয়টা আছে, 226টা। এরপরে মনে করেন এখানে সমার্থক শব্দ কিছু কিছু আছে ইম্পর্টেন্ট দেখে দেখে, এখানে যেগুলো ইম্পর্টেন্টই আসলে দেওয়া আছে, খুব আজে বাজে কিছু দেওয়া নাই। বিপরীত শব্দ কিছু দেওয়া আছে। হ্যাঁ, এগুলো বাক্য সংকোচন, এক কথায় যেগুলো বুয়েটে এখন দেখতেছেন আপনারা যে পরীক্ষায় কি, পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষায় কি কোনো অপশন থাকে না, সরাসরি এগুলো দেওয়া থাকে। তা আপনি যদি এগুলো মুখস্থ না করেন তাহলে দেখবেন এগুলোর জন্য চাকরি পাচ্ছেন না। ডিপার্টমেন্ট মোটামুটি ভালো দিচ্ছেন কিন্তু নন এজে আটকায় যাচ্ছেন। তো এই জন্য বুদ্ধিমানের কাজ হলো 5টা 10টা করে হলেও এগুলো পড়া। ঠিক আছে, আপনাকে বেশি পড়ার দরকার নাই। আপনি 10টা 10টা করে পড়েন, দেখা গেল আপনি যদি 10টা করেও পড়েন তাহলে 2 ক্লাসে কয়টা হবে, 20টা বাগধারা হবে, 20টা বিপরীত শব্দ হবে, 20টা সমার্থক শব্দ হবে, তারপরে কি 20টা বিপরীত শব্দ। তাহলে এইটার উপরেই প্রথম উইকের পরীক্ষা হবে, মানে 20টা 20টা করে থাকবে। ঠিক আছে, তাহলে 10টা 10টা। আর যদি বলেন না ভাই আর একটু বেশি নিব, 15টা বা 20টা করে নিব, তাহলে তাই হবে। তাহলে 2টা ক্লাসে 20 × 40টা করে হবে। এখন এটা কতটা করে পানি দিবেন এটা উন্নয়ন আপনাদের বোর্ডের উপর। পরীক্ষায় তো মনে হয় এবার অপশন দিয়েছিল একবার, হ্যাঁ, হ্যাঁ, নন ডিপার্টমেন্টাল পানি পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা এবার অপশন দিয়েছিল নন ডিপার্টমেন্টাল। এবারের পরীক্ষায় অপশন দেওয়া ছিল না? জি জি, এবারে পরীক্ষা অপশন দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, না যাই হোক, অপশন কেন বলতেছি, কেন অপশন দেওয়া নাই, কারণ এই যে বেবজা তারপর অনেক পরীক্ষাগুলায় থাকে কি অপশন দেওয়া থাকে না। হ্যাঁ, সরাসরি বাগধারা লিখো, একদম সরাসরি দেওয়া থাকে। হ্যাঁ, প্রায় এই যে যেমন ঢাকা কি বলে ওই যে সিটি কর্পোরেশনের পরীক্ষা দিলাম, সেখানে সরাসরি কোনো অপশন নাই। হ্যাঁ, তো তখন আসলে রিটেন যারা নেয়, মানে বুয়েট বাদে ম্যাক্সিমামই কিন্তু এই প্যাটার্ন ফলো করে, যে বাগধারা, সন্ধি বিচ্ছেদ এগুলো থাকে, অপশন থাকে না। ঠিক আছে, তো অপশন থাকলে হয়তো আপনি জিনিসটা পারেন, বাট অপশন না দিলে তো পারতে হবে। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো মুখস্থ করে ফেলা, যেন অপশন ছাড়াই আপনি পারেন বিষয়টা। আর অপশন থাকলে তো খুবই ভালো, আপনি আরো ভালো পারবেন। তো এই জন্য আপনারা তা কয়টা করে নিবেন, 10টা করে না 20টা করে বলেন পার ক্লাসে? প্রথম দিকে ভাই অল্প করেই দেন। 30 30 30। তো আমরা তো আপনারা এক একদম কাজ মাথা করেন, পিছু একদম ইয়া মানে একদম প্রথম তো, একটু আস্তে আস্তে যদি আগাইতে পারি তাহলে একটু ভালো হতো আমাদের হ্যাঁ জন্য আর আগাইতে কি। পারেন, হুট কোনো করে সময়, কারণ পরীক্ষা কিন্তু উইকে হবে। হ্যাঁ, আপনি যদি প্রতিদিন 5টা করেও পড়েন তাহলে 6 দিনে 30টা হওয়ার কথা। তো যদি আরো কমও দেই তাও মিনিমাম 20টার নিচে নেওয়া উচিত না আমার মতে আর কি। হ্যাঁ, 20টা তো আপনি একদিনে মুখস্থ করতেছেন, আজকে 5টা করেন, কালকে 5টা, 5টাও মুখস্থ হবে না একদিনে। অষ্টরম্ভা মানে ফাঁকি, অগ্নিমূল্য মানে অত্যন্ত দুর্মূল্য, ঠিক আছে, অশ্বডিম্ব মানে অসম্ভব বস্তু, এরকম 5টা মুখস্থ হবে না, 5টা হবে। তো লিস্ট যদি 5টা করেও দেন, 5 6 30টা, 30টা না হোক 20টা করে নেন, তাহলে তাহলে 2 ক্লাসে 30টাই থাক। 20 40।
আচ্ছা 30টা করে 30টাই রেখা, থাকবে। তাহলে 30টা, হ্যাঁ প্রতিদিন 5টা করে, তাহলে 30টা বাগধারা, 30টা বাক্য সংকোচন, 30টা হচ্ছে বিপরীত শব্দ, আর 30টা হচ্ছে সমার্থক শব্দ। হ্যাঁ, এগুলোর উপরে প্রতি মানে তার মানে প্রতি পরীক্ষায় 30টা করে থাকবে আর কি। হ্যাঁ, তার মানে আগামী শুক্রবার যে পরীক্ষাটা থাকবে সেগুলো কিন্তু 30টা করে পড়ে আসবেন, প্রথম থেকে সিরিয়ালি 30টা। রুটিনটা এখনো এর পাওয়া হয়নি। রুটিনটা এই যে আজকে ক্লাস হবে কিনা এটাই শিওর ছিল না, হ্যাঁ, এই জন্য রুটিন পেয়ে যাবেন আজকে, রাতে না পেলেও কালকের মধ্যে রুটিন পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের কালকে হয়তো ডিপার্টমেন্ট ক্লাস হবে, কালকেই পেয়ে যাবেন। কষ্ট করে আর একটা দিন ক্লাস করেন। আসলে মোহাম্মদ আলী ও এগুলো মনিটর করে, ওর ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে, তো কালকে আশা করি না হলেও পরশুদিন পেয়ে যাবেন সব পুরো। একটা উইক শুরু হওয়ার আগে ওই উইকের পুরা ডিটেলস সবকিছু আসলে দিয়ে দেই আমরা। তো আজকে আমাকে বলছিল যে ক্লাস নেওয়ারই দরকার নাই, ও একটু আলোচনা করো সিলেবাস নিয়ে। ভাবলাম কি দরকার, সময় নষ্ট করার দরকার নেই, ক্লাস নিতে তাদের পড়াই দিই একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল। এখন আমাদের কি পড়ার কথা? ব্যাকরণের মধ্যে আছে ধ্বনি পরিবর্তন। হ্যাঁ, খুবই সহজ একটা টপিক, এখান থেকে পড়লেই আপনি 1 মার্ক শিওর। হ্যাঁ, যে কোনো পরীক্ষায় মোটামুটি। হ্যাঁ, বুয়ে মানে বিসিএস এ তো অবশ্যই, বুয়েট প্যাটার্নেও মোটামুটি বলা যায় 1 মার্ক আসি। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ, যদিও এগুলা সন্ধি বিচ্ছেদ সমাজ সবচেয়ে হট টপিক, বাট এটাও ইম্পর্টেন্ট, ধ্বনি পরিবর্তন। হ্যাঁ, এরপর শব্দ খুবই ইম্পর্টেন্ট, আর হচ্ছে আমাদের বাক্যটা অত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো আমরা আসলে ধ্বনি পরিবর্তন আর শব্দটা ভালো করে পড়বো, বাক্যটা জাস্ট একবার দেখবো, তাহলে আমাদের হবে। তো আমাদের আধা ঘন্টা সময় আছে, আশা করি শেষ হয়ে যাবে এর মধ্যে। সো একটু ধৈর্য নিয়ে ক্লাস করার আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, একটা জিনিস শুধু আপনাদের রিকোয়েস্ট করি, এই যে পরে একটু দেখবো, এখন এই পরের আশা করলে মানে ট্রাস্ট মি আপনার পড়া পরেই থাকবে। আপনি পরে পড়েন না পড়েন, এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যে ক্লাসটা হয়, এই 2 ঘন্টা ক্লাসে উপস্থিত থাকেন, তাইলেই আপনার হবে। হ্যাঁ, আপনি পরে পড়েন না পড়েন, কিন্তু এখন লাইভ ক্লাস দেখবো না, পরে দেখে নিবো, তাইলে ওই পরে আর আপনার পরে আর ফুরাবে না। হ্যাঁ, এখানে অনেকেই 2-1 জন আছে যারা আগে ক্লাস করছিল লাইভ ক্লাস, তারপরে আবার ভর্তি হয়েছে, কেন? পড়া হয়নি তাদের। রেকর্ডেড ভিডিও নিছে, তারপরেও এখানে কেন লাইভে ভর্তি হয়েছে? রেকর্ডেড নিয়ে পড়া হয়নি, এই জন্য যে লাইভের সাথে একটু পড়া হবে, এই জন্যই হয়েছে, আর কোনো কারণ। তো আপনারা যেহেতু নতুন, এই জন্য আপনাদের বলতেছি, লাইভে যদি না হয় সেটা দেখবেন, আজকের ভিডিওটা কালকে দেখে নিব, কালকেরটা পরশু, এইরকম করতে করতে যখন 2 সপ্তাহ গ্যাপ যাবে, আপনার পড়ার মুড শেষ, আপনার এই কোর্সও শেষ, পড়ার মুডও শেষ। তো এই কাজটা করবেন না, যত কষ্টই হোক চেষ্টা করবেন লাইভ কোর্স মানে ক্লাসগুলো করার, তাইলেই দেখবেন আপনার পড়া হবে, তাছাড়া পড়া হবে না। আচ্ছা, তো এখানে আসলে ধ্বনি পরিবর্তন নাম শুনেই বুঝতে পারতেছেন যে আমাদের ধ্বনিটা আসলে পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, যে আঞ্চলিকতার কারণে পরিবর্তন হতে পারে, অসাবধানতার জন্য হইতে পারে, জিহ্বার জড়তার জন্য হইতে পারে, এবং দ্রুত উচ্চারণ করার জন্য এই পরিবর্তনগুলা হতে পারে আর কি। হ্যাঁ, তো ধ্বনি পরিবর্তন অনেক রকম হয়, তার মধ্যে যেমন একটা আছে স্বরাগম। ঠিক আছে, স্বরাগম মানে স্বরের আগমন, যাকে বলে স্বরাগম। হ্যাঁ, তো এই স্বরাগমটা কিভাবে হয়, যদি আমি বলি যে আদি, মধ্য এবং অন্ত, মানে স্বরের আগমন ঘটবে। যেমন একটা শব্দ স্কুল, এই স্কুলের আগে যদি রস্বই আসে বা ই আসে, তাহলে হয়ে যায় কি স্কুল। আমরা কিন্তু এইটাই উচ্চারণ করি, স্কুল উচ্চারণ করি না, কি উচ্চারণ করি? স্কুল। মানে একটা সামনে চলে গেছে, এই যে একটা মানে কি মানে একটা স্বর কি হলো, সামনে চলে আসলো, এইটার নাম হচ্ছে আদি স্বরাগম। ঠিক আছে, স্বরাগম বুঝতেই পারতেছেন, স্বরাগম মানে স্বরের আগমন, যদি সামনে শব্দের সামনে আগমন হয় তখন বলবো আদি স্বরাগম। ঠিক আছে, এরপরে মাঝেও স্বরাগম হয়, যেমন গ্রাম, গ্রামকে আমরা কি বলি? গ্রাম। হ্যাঁ, তাহলে গে আছে লাস্টে, এই র আ, আকারটা দেখেন চলে আসছে মাঝে, আকার, তার মানে একটা স্বর মাঝে জেনারেট হয়ে গেছে, তো তখন এটাকে বলবো হচ্ছে মধ্য স্বরাগম। এই মধ্য স্বরাগমের আর একটা নাম হচ্ছে বিপ্রকর্ষ, এটা মুখস্থ রাখতে হবে। অনেক সময় অপশনে দেখবেন মধ্য স্বরাগম নাই, কিন্তু বিপ্রকর্ষ দেওয়া আছে, এই মধ্য স্বরাগমের নাম হচ্ছে বিপ্রকর্ষ, এর আর একটা নাম হচ্ছে স্বরভক্তি। আর যদি শেষে স্বর আসে, তাহলে সেটা হবে অন্তঃস্বরাগম। যেমন অনেক সময় বেঞ্চকে আমরা বেঞ্চি বলি, তাহলে এই যে বেঞ্চ ই, তাহলে কি হয়ে গেল? লাস্টে একটা স্বর যুক্ত হলো, ই স্বর, তাহলে এটার নাম হবে অন্তঃস্বরাগম আর কি। ঠিক আছে, এইটুকুই আর কি। তো পরিবর্তনের পর নতুন স্বরের আগমন হলো স্বরাগম। হ্যাঁ, আর যদি স্বর চলে গেলে তাকে বলা হয় স্বরলোপ বা সম্প্রকর্ষ। ঠিক আছে, যদি স্বর, যেমন জানালা থেকে কি হয়ে গেল?
জানলা, দেখেন জানালা থেকে এই যে না আকারটা নাই, জানালা থেকে আপনি জানলা হয়ে গেল। ঠিক আছে, কেউ একজন হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন? বলেন। নাহিদ কিছু বলবেন? আচ্ছা, যাই হোক। তো এই জানালা তাহলে কি, জানালা থেকে জানলা হলো, তার মানে স্বরটা লোপ হয়ে গেল। হ্যাঁ, তাহলে এর নাম স্বরলোপ বা সম্প্রকর্ষ। তাহলে এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তর, অপিনিহিত। এগুলো একটু জাস্ট রিডিং করবেন, কি অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এরপর আসবে অপিনিহিতি। পরের ইকার বা শুধু ইকার অথবা উকার, মানে হাস্যই বা ইকার অথবা হাস্য উকার, এই ইকার বা উকার যদি সামনে আগে চলে আসে তাইলে সেটার নাম হচ্ছে অপিনিহিতি। ঠিক আছে, বুঝতে পারছেন? যেমন আজি, এই আজির দেখেন জি ইটা কি ছিল সামনে, মানে শেষে ছিল, সেটা সামনে চলে আসছে আইজ। সাধু উটা শেষে ছিল, এই উটা সামনে চলে আসছে সাউদ। সারি ইটা শেষে ছিল সাইদ, সামনে চলে আসছে। তার মানে পরের ইকার অথবা উকার, যেটা আজি ইটা শেষে ছিল সামনে চলে আসছে। সাধু উটা শেষে ছিল সামনে চলে আসছে। সারি শেষে ছিল সামনে চলে আসছে। তার মানে পরের উকার বা ইকার যদি সামনে চলে আসে সেটার নামই হয়ে যাবে কি, অপিনিহিতি। ঠিক আছে। আচ্ছা, এই যে আর একটা বলছে জ ফালা, যদি নতুন শব্দ আসলে সেটা অপিনিহিতি হয় আসলে। যেমন বলছে শূন্য শূন্য, হ্যাঁ, আগে জাস্ট আসছে। কন্যা কইন্না, ইকারটা বা উকার সামনে আর কি জেনারেট হয়ে গেছে আর কি। নতুন যদি এটা যেমন দেখেন কিচ্ছু নাই, কি ছিল এখানে, নাই, শূন্য। জ ফালা যুক্ত শব্দে এই নতুন একটা আসলো এখানে উৎপত্তি হয়ে গেল। কন্যা নতুন একটা আসলো, সেটা আসলে অপিনিহিতি হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপর আসে অসমীকরণ। অসমীকরণ মানে হচ্ছে একই স্বরের পুনরাবৃত্তি দূর করা। যেমন টপ টপ, টপ টপ দুইটা পরপর শব্দ, এই দুইটার পুনরাবৃত্তি না করার জন্য মাঝখানে একটা যদি স্বর আসে সেটার নাম হয়ে যাবে কি, টপাটপ। টন টন, সেখান থেকে কি হয়ে গেল, দুইটা শব্দ পরপর একই সাথে উচ্চারণ না করার জন্য মাঝখানে একটা স্বর আসলো, সেটার নাম হলো টনাটন। তার মানে সমানকে অসমান করার নামই হচ্ছে অসমীকরণ। সমান দেন দুইটাই সমান, টপ টপ সমান, দুইটা অসমানের জন্য একটা আকার দিয়ে দিলাম, নাম হয়ে গেল অসমীকরণ। এইভাবে মনে রাখবেন যে সমান না, দুইটা নট ইকুয়াল, টপা টপ এক না, তাহলে অসমীকরণ হয়ে গেল আর কি। ঠিক আছে। স্বর সঙ্গতি, একটা স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন হলে ওই সঙ্গ দোষের লোহা ভাসে। এখান থেকে মনে রাখবেন সঙ্গতি, সঙ্গ দোষ আছে ওর। স্বর সঙ্গ 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 দোষে ওর দোষ আছে। তুলা, ঘুরতে ঘুরতে তুলো হয়ে গেছে, মানে কি আদি স্বরে যেমন জুতা এর সাথে সাথে থাকে আ ও হয়ে গেছে। দেশি এর সাথে সাথে থাকতে এ সহস্বরে একার ইকার হয়ে গেছে। এ হুসু হিসি এও হিসি হয়ে গেছে। দেশি দিশি। বিলাতি, হ্যাঁ, এর সামনেও হিসি পিছনেও হিসি, এ শুধু আকার ছিল, এই দুইজনের সহসার দেশে এও হিসি হয়ে গেছে, বিলাতি বিলিতি হয়ে গেছে। তার মানে কি সঙ্গ দোষে লোহা ভাসে, এই লোহা ভেসে গেল, বিলাতি বিলিতি, দেশি দিশি, জুতা জুতো হয়ে গেল। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে দেখেন এখানে একটা জিনিস বোঝানো হয়েছে আর কি, এটা বুঝলে মানে মুখস্থ যেন না করা লাগে, যে স্থান পরিবর্তন কিভাবে হয়। দেখেন একটা মাটি পানি আছে, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কি হয়ে গেল, পানি উপরে চলে গেল, মানে মিক্স হয়ে গেল, মাটি পানি আসলে মিক্স হয়ে গেল, তার মানে প্রাকৃতিক বিপর্যয়। এইভাবে ধ্বনি বিপর্যয় হইতে পারে প্রাকৃতিক, যেমন মাটি পানি মিক্স হয়ে গেল, একইভাবে দেখেন পানি উপরে চলে মাটি নিচে মিক্স হয়ে গেল, একটা কি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই অবস্থাটা হইলো। এই ধ্বনি বিপর্যয়, হ্যাঁ, এই ধ্বনি বিপর্যয়ের ফলে কিন্তু একই ঘটনা ঘটে। যেমন বাক্স বাস্ক হয়ে গেছে, লাফ ফাল হয়ে গেছে, রিক্সা রিস্কা হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন, মানে বিপর্যয় হয়ে গেছে। সামনটা পিছন, পিছন সামন একদম উল্টা পাল্টা, রিক্সা রিস্কা হয়ে গেছে, লাফ ফাল হয়ে গেছে। তার মানে পরস্পর স্থান পরিবর্তন, তার মানে মাটি পানির জায়গায় গেছে, পানি মাটির জায়গায় যে বিপর্যয় হয়ে গেছে, ধ্বনি বিপর্যয়। হ্যাঁ, ধ্বনি বিপর্যয় হলে এই ঘটনা ঘটবে আর কি। হ্যাঁ, এরপর দেখেন সমীভবন, এখানে বোঝানো হয়েছে ভবন, সমান সমান ভবন। মনে করেন এটাও 3 তলা বিল্ডিং, এটাও 3 তলা বিল্ডিং, হ্যাঁ, তো এটা 2 তলা 3 শেড, 1 তলা সমীভবন মানে সমান হইতে হবে। যেমন এই তিনটা দেখেন একই রকম, এটা দুইটা একরকম, একটা অন্য কালার, তাই না?
এখানে সমীভবনের পর দুইটা সেম হয়ে যাবে, সমান ভবন হয়ে যাবে। মনে করেন যে 2 তলা ছিল, সমীভবনের পরে এটাও 3 তলা হয়ে যাবে। তার মানে যেমন পদ্ম ছিল, তার মানে একটা দ একটা ম, কিন্তু এখানে হয়ে যাবে কি দ দ, দুইটা সেম ওয়ার্ড হয়ে যাবে। দুগ্গা ছিল, একটা র আর গ, বাট এখানে দুইটা সেম হয়ে যাবে, দুগ্গা। তবে সমীভবন বুঝতেছেন, সমান হয়ে যাবে, অসমান সমান হয়ে যাবে। দ দ, গ গ, প প, গল্প, ল আর প আলাদা ছিল বাট সমান হয়ে গেছে, গপ্প। তার মানে সমীভবনে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে বিষমীভবনে কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। দুইটা সমান ছিল এবার অসমান হয়ে যাবে। যেমন শরীর, র র, দুইটা র ছিল, কি হয়ে গেছে, শরীর, একটা র আর একটা ল হয়ে গেছে। দুইটা ছিল লাল, কি হয়ে গেছে, নাল। মানে দুইটা সমান শব্দ অসমান হয়ে গেছে। তাহলে এটা কি বলবো, বিষমীভবন বলবো। ঠিক আছে, তাহলে আমাকে একজন কেউ বলেন তো, বিষমীভবন আর অসমীকরণের পার্থক্য কি? অসমীকরণটা কি আর বিষমীভবনটা কি? অসমীকরণটা কি ছিল, মনে আছে? অসমীকরণ একটু আগে যে বললাম, সমীকরণ টপ নট টপ ইকুয়াল। টপ টপ মানে টপ টপ সমান টপাটপ, শব্দটাই মানে অসমান দুইটা হয়ে গেছে। সমান শব্দ ছিল, মাঝে একটা নতুন স্বর আসছে, টপ টপ থেকে টপাটপ হয়ে গেছে, হ্যাঁ মাঝে। আর বিষমী ভবনটা কি, দুইটা সেম ওয়ার্ড কি হয়ে যাবে, উল্টায় যাবে, সমান ভবন অসমান হয়ে যাবে। লাল ছিল নাল হয়ে গেছে, দুইটা র ছিল শরীর, একটা র ল হয়ে গেছে, ট্রান্সফর্ম হয়ে গেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে বিষমী ভবন। ঠিক আছে, এরপর বিকৃতি বা দ্বিত্ব। বিকৃত তো বোঝেন, লেবু নেবু হয়ে গেছে, শালা হালা হয়ে গেছে, পানি হানি হয়ে গেছে। কই হয়েছে এগুলা, সব নোয়াখালী। পানি রে বলে হানি, শালা রে বলে হালা, হ্যাঁ, লেবু নেবু, ধোবা ধোপা, সব চেঞ্জ হয়ে গেছে। আর যখন একই ওয়ার্ড দুইবার হবে তখন সেটা ব্যঞ্জন দ্বিত্ব হয়ে যাবে। হ্যাঁ, একটা ব্যঞ্জন বিকৃতি মানে ব্যঞ্জন শব্দ বিকৃত হয়ে গেল, আর একটা ব্যঞ্জন দ্বিত্ব, যেমন সকাল সকাল, কিছু কিচ্ছু, বড় বড্ড, পাকা পাক্কা, দ্বিত্ব হয়ে গেছে। হ্যাঁ, এটাকে বলে ব্যঞ্জন দ্বিত্বটা। হ্যাঁ, এরপরে ব্যঞ্জন চুত্তি, ব্যঞ্জনের চুত্তি ঘটে গেছে, যেমন বড় দাদা, এখান থেকে কি হয়ে গেছে, বরদা, একটা দাদা লোপ পেয়ে গেল। হ্যাঁ, একটা পুরো ওয়ার্ডই চলে গেল। বউ দিদি, এখান থেকে বৌদি, একটা ব্যঞ্জনই পুরো উড়ে গেল, সেটার নাম হচ্ছে চুত্তি ঘটছে, তার ব্যঞ্জন চুত্তি। ঠিক আছে, আর মাঝখান থেকে যদি ব্যঞ্জন চুত্তি ঘটে, এটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে অন্তর্হুতি। মাঝখান থেকে সরবে, যেমন দুগ্ধ থেকে গ উড়ে গেল, দুধ হয়ে গেল। ঠিক আছে, আলাহিদা থেকে কি হয়ে গেল, হি হি উঠে গেল, আলাদা। ফাল্গুন থেকে ল উঠে গেল, হয়ে গেল কি ফাগুন। তার মানে মাঝখান থেকে, তার মানে অন্তর, অন্তর জায়গা থেকে যদি কিছু কি হয়, চুক্তি ঘটে, তাহলে সেটাকে বলবো অন্তর্হতি। ঠিক আছে, অন্ত অন্ত থেকে যদি কিছু মানে কি ইতি ঘটে, তার নাম হবে অন্তর্হতি। ঠিক আছে, শেষ, এক নজরে বাকি সবগুলা এখানে বলা আছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি, তাহলে আমরা একবার একটু পড়ি। অন্তর্হতি মানে মাঝখান থেকে শব্দ চলে গেলে সেই কৃতি বা দ্বিত্ব হয়, সেটা বুঝতেই পারলেন এটা। তারপর হচ্ছে বিষমী ভবন, সমীভবন, ধ্বনি বিপর্যয়, সব তো বললামই আপনাদের। স্বর সঙ্গতি বুঝতেই পারলেন, হ্যাঁ, সঙ্গ দোষে লোহা ভাসে, তো কি হয়ে গেল, বিলাতি বিলিতি, দেশি দিশি হয়ে গেল। এরপরে আমাদের অসমীকরণ যেটা বললাম, টপ টপ টপা টপ, এই স্বরাগম তো বললামই। অপিনিহিতি কি হলো, যে ইকার বা উকার যদি সামনে বা মাঝে চলে আসে, সেটাই হচ্ছে আমাদের, পরের ইকার বা উকার সামনে চলে আসলে সেটাই হয়ে যাবে আমাদের কি, এইটাই হচ্ছে আমাদের দ্বন্দ্ব। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। এক সেকেন্ড, একটু একটু সময় নিলাম, একটু দাঁড়ান একটু, হ্যাঁ। আচ্ছা, তো এটা বোঝা গেছে তো নাকি? ভাইয়া, হ্যাঁ বলেন। সমীভবনে যে তিনটা ভাগ আছে, প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অনন্য সমীভবন, এগুলো কি লাগবে? এটা দরকার নাই, হ্যাঁ, এত ডিটেলস থেকে আসবে না। তো সমীভবন আসলে জিনিসটা তো বুঝছেন,
তাই না? যে আমাদের সমীভবনে কি হবে, যেমন এখানে যদি দেখাই, আপনার কই গেল, কোথায় সমীভবন গেল, নিচে না, এই যে পরাগত, যেমন এখানে আসলে যে জিনিসটা হচ্ছে যে এই যে, আর আগেরটা কোথায়, এক্সাম্পলটা নিচে গেল, হ্যাঁ সমীভবন, এই যে প্রগত, প্রগত হচ্ছে চক্র চক্র, পক্ক পক্ক, পদ্ম পদ্ম, এটা আসলে পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি। যদি এই যে যেমন চক্র চক্র, পক্ক, কয়ে ব ছিল ক হয়ে গেছে, দয়ে ম ছিল মটা দ হয়ে গেছে। যদি পূর্ববর্তী ধ্বনির জন্য পরেরটা হয় তাহলে সেটা প্রগত, যদি হচ্ছে পরাগত জন্য পরেরটার জন্য যে সামনেরটা হয় আর কি, এইটা হচ্ছে, হ্যাঁ এইটাই শুধু। তো এইটার জন্য আসলে আলাদা করে দরকার নেই, শুধু এইভাবে পড়লেই হবে যে চক্র চক্র, পক্ক পক্ক, পদ্ম পদ্ম, জাস্ট এইভাবে পড়বেন যে তর জন্য তর জন্য, তদ্ধিত, উন্মুখ, এইভাবে পড়লেই হবে। পুরোগত পরাগত পড়ার দরকার নাই। হ্যাঁ, সমীভবন খুবই সিম্পল আসে যে এটা সমীভবন কিনা, হ্যাঁ এত ডিপলি এটার ধ্বনি পরিবর্তন আসে না, ধ্বনি পরিবর্তন সবসময় সিম্পলি আসে। এটা কি ধ্বনি বিপর্যয়, নাকি বিষমী ভবন, নাকি ব্যঞ্জন চুক্তি, নাকি অপিনিহিতি, না স্বর সঙ্গতি, এইরকম সরাসরি আসে। অন্ত আদি প্রগত পরাগত এগুলা আসে না আসলে, এই আর কি। এরপরে তো এইটুকু হয়ে গেছে। আচ্ছা, তো এই শব্দ বাংলা ভাষায় গঠিত হয় কিভাবে? সন্ধি যোগে হইতে পারে, সমাজ যোগে হইতে পারে, তারপরে হচ্ছে উপসর্গ যোগে, প্রত্যয় যোগে। ঠিক আছে, তাহলে শব্দ কিভাবে হয়? সন্ধি যোগে, বিদ্যাযোগ আলয়, পকেট মারে যে পকেট মার সমাস, উপসর্গ, একটা উপসর্গ, হারের আগে যুক্ত হয়ে আহার, হ্যাঁ, এবং প্রত্যয় যেমন খবরদার, দার একটা প্রত্যয় যুক্ত হয়ে খবরদার গঠিত হয়েছে। এইভাবে এই চার উপায়ে আমাদের শব্দ গঠিত হয়, সন্ধি যোগে, সমাজ যোগে, উপসর্গ এবং প্রত্যয়। তো শব্দ আলাদা আলাদা ভাবে পড়বই। তো বাংলা ভাষায় শব্দ আসলে গঠন অনুসারে দুই ভাবে, মৌলিক সাধিত, অর্থ অনুসারে যৌগিক রূঢ় বা রূঢ়ি শব্দ, এবং উৎপত্তি অনুসারে তৎসম, অর্ধসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ। তো খুবই, আশা করি বাংলা আমার এসএসসি এইচএসসি সবই পড়ছি মোটামুটি। তো গঠন অনুসারে মৌলিক এবং সাধিত, হ্যাঁ, তো যেই সব শব্দ ভাঙা যায় না আসলে, হ্যাঁ, তাদেরকে মৌলিক, যেমন মাথা, হাত, হাত, যেমন হাতকে ভাঙবেন কিভাবে, হা যোগ ত, এইভাবে তো আর ভাঙা যায় না। হাত যোগ অ এইভাবেও ভাঙা যায় না, হ্যাঁ, যে এটা আসলে মৌলিক শব্দ। মাছ যোগ এইভাবে ভাঙা যাবে না। মাথা একটা ডিরেক্ট শব্দ, মৌলিক শব্দ। হাত একটা মৌলিক শব্দ, ঢাকা একটা মৌলিক শব্দ, হার একটা মৌলিক শব্দ, হ্যাঁ, হার যোগ হারা হয়ে যাবে। যদি বলি হারা, সেটা সাধিত শব্দ, বা মাথাটা কিন্তু মৌলিক শব্দ আর কি। আর মৌলিক শব্দ যোগে যে শব্দগুলা গঠিত হবে আর কি, সেগুলোকে বলবো আমরা সাধিত শব্দ। যেমন মাথাল, মাথা যোগ আল, হাতি, হাত যোগ ইন, ঢাকাই, ঢাকা যোগ আই, প্র যোগ হার, প্রহার, মানে যেগুলোকে ভাঙা যাবে আর কি, সেগুলো হচ্ছে সাধিত শব্দ। হ্যাঁ, যেমন যদি বলি মা, মাকে কিভাবে ভাঙেন, মা হচ্ছে তার মানে মৌলিক শব্দ আর কি। হ্যাঁ, যদি তার মানে যদি তাকে ভাঙতে পারেন যেভাবে, তাহলে সে সাধিত শব্দ, আর ভাঙতে না পারলে সে হচ্ছে মৌলিক শব্দ হবে। ঠিক আছে, অর্থ অনুসারে তিন প্রকার আমাদের, ঠিক আছে, একটা, আমাদের অর্থ অনুসারে তিন প্রকার, যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি, এবং যোগরূঢ় শব্দ। হ্যাঁ, তো অর্থ অনুসারে, আচ্ছা আমি বাংলা, যদি কেউ পারেন ব্যাকরণের জন্য 9-10 বাংলা পুরাতন ব্যাকরণ বইটা কিনে নিবেন। আর যদি না থাকে, আমার কাছে পিডিএফ আছে, আমি পিডিএফ আপলোড দিয়ে দিব, ওখান থেকেও করে নিতে পারেন, সমস্যা নেই। তাহলে আহ, আমাদের যৌগিক শব্দ যেটা বলে, আচ্ছা, সব শব্দেরই দুইটা অর্থ থাকে, একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, আর একটা হচ্ছে ব্যবহারিক বা সাধারণভাবে যেটা আমরা বুঝি আর কি। হ্যাঁ, যেমন কর্তব্য এই শব্দটা, যেমন দেখেন কৃযোগতব্য, যার মানে হচ্ছে যা করা উচিত, তাহলে যা করা উচিত সেটাই তো কর্তব্য নাকি। এমন আর একটা আছে বলদ, বল দেয় যে, সেটা হলো বলদ, এটা প্রাণী।
হ্যাঁ, এখন আপনাকে একটু জিনিসটা বুঝতে শব্দ যেমন যৌগিক শব্দ কাকে বলে, যে সকল শব্দের ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই, সেটাই হচ্ছে যৌগিক শব্দ। যেমন গায়ক, গায়ক মানে কি বোঝেন, যে গান করে যে সেই হলো গায়ক। ঠিক আছে, কর্তব্য ক্রি যে তব্য মানে যেটা করা উচিত সেটাই হচ্ছে কর্তব্য। ঠিক আছে, মধুর, তাহলে এগুলো হচ্ছে মিতালি, মিত যোগ আলী, হ্যাঁ। বাবুয়ানা, বাবুর মতো ভাবজাত তাকে বলে বাবুয়ানা। চিকা মারে যে তান হে চিকা মারা, হ্যাঁ। দৌহিত্র মানে কি, কন্যার পুত্র, দৌহিত্র। এগুলার ব্যুৎপত্তিগত অর্থ যা, ব্যবহারিক অর্থ তা। মানে গায়ক যে গান করে, তার মানে যে গান করে তাকেই আসলে আমরা গায়ক, গায়ক মানে তো তাই, তাই না? গায়ককে ভাঙলে কি হয়, গান করে যে, আপনি তো গায়ক বলতে তাকেই বুঝান আসলে, তাই না? তার মানে ব্যবহারিক অর্থ তার যা, তার ব্যুৎপত্তিগত অর্থ একক, সেই হচ্ছে যৌগিক শব্দ। এরপরে বলছে যে সকল শব্দের ব্যবহারিক অর্থ ও ব্যুৎপত্তিগত অর্থ আলাদা, তাকে রুর বা রুরি শব্দ বলে। ঠিক আছে, তাকে কি বলে, রুর বা রুরি শব্দ বলে। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ আছে না, এখানে উদাহরণগুলা খুব ভালো করে দেওয়া নাই, আচ্ছা তারপরেও যেমন গবেষণা, যেমন একটা উদাহরণ দেখেন, গবেষণা, গবেষণা মানে কি, গো যোগ এষণা মানে কি, এষণা মানে খোঁজা, আর গো মানে কি, গরু। তার মানে গবেষণা হর্ত মানে কি, গো যোগ এসোনা, সন্ধি বিচ্ছেদ করলে হয় গো যোগ এসোনা। গো মানে গরু, এসোনা মানে খোঁজা। তাহলে গবেষণা শব্দের ব্যুৎপত্তিক অর্থ হচ্ছে হচ্ছে গরু খোঁজা। তা গবেষণা মানে কি আমরা গরু খোঁজা বুঝি, নাকি কি বুঝি, যে রিসার্চ করা বা কোনো কিছু কি আবিষ্কার করা, তাই না, কোনো কিছু, এইটা হলো গবেষণা। তার মানে তার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গরু খোঁজা, কিন্তু ব্যবহারিক অর্থ কি তাই গরু খোঁজা, ব্যবহারিক অর্থ হচ্ছে অন্য। তার মানে এইটা হচ্ছে কি শব্দ, রুর বা রুরি, কারণ তার ব্যুৎপত্তিক অর্থ অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা, হ্যাঁ। এই যে যেমন সন্দেশ, সম যোগ দেশ, সন্দেশের সন্ধি বিচ্ছেদ যদি করি কি হবে, সম যোগ দেশ। সম মানে কি সংবাদ, আর দেশ মানে দেশ, তার মানে দেশের সংবাদ হচ্ছে সন্দেশ। আমরা সন্দেশ যে খাই, এই সন্দেশ কি দেশের সংবাদ? এই সন্দেশ তো আমাদের মিষ্টান্ন একটা খাবার, তাই না? তার মানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কিন্তু আলাদা। ঠিক আছে, এরপর যদি বলি হস্তি, হস্তি মানে কি, আমরা হস্তি মানে কি বুঝি, হাতি। তো হস্তি, হস্ত যোগ ইন, হাত দ্বারা যে কাজ করা হয় সেটাই হলো হস্তি। তাহলে হাত দ্বারা যে কাজ করে, আমরাও তো হাত দ্বারা কাজ করি, তার মানে কি আমরা হাতি? তার মানে এর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই জন্য এখানে উদাহরণ গুলা দেওয়া আছে, যেমন রাখাল। ঠিক আছে, যে রাখাল মানে কি, আমরা রাখাল মানে কিন্তু বুঝি যে যারা হচ্ছে গরু টরু চড়ায়, এই টাইপ, হ্যাঁ। বাট রাখালের জন্য কিন্তু আলাদা, হ্যাঁ, ব্যুৎপত্তিগত, এটা ভাঙলে বিশ্লেষণ করলে আলাদা। 9-10 বইটা এগুলো একটু আলাদা আলাদা করে দেওয়া আছে আর কি, ভাঙ্গা সব। তো এই রাখাল, পলাশ, পাঞ্জাবি, বাঁশি, হস্তি, সন্দেশ, শ্বশুর, প্রবীণ, ঠিক আছে, গবেষণা, তৈল, হরিণ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সব হচ্ছে, তার মানে ব্যুৎপত্তিগত আর ব্যবহারিক অর্থ হচ্ছে এগুলো আলাদা, হ্যাঁ। আর লাস্টেরটা হচ্ছে যোগরূঢ় শব্দ। এই যোগরূঢ় শব্দের এটাও একই কনসেপ্ট, যে ব্যবহারিক অর্থ ও ব্যুৎপত্তিগত অর্থ আলাদা, কিন্তু এটা সমস্যা হচ্ছে সমাস সাধিত শব্দ হইতে হবে। ওইটার মতোই কিন্তু মেইন কনসেপ্ট আলাদা, হচ্ছে রুট বা রুরির সাথে এটার পার্থক্য হচ্ছে এটা সমাস সাধিত শব্দ হতে হবে আর কি, হ্যাঁ। যেমন রাজপুত্র মানে কি, রাজযোগপুত বলেন, রাজপুত, রাজপুত মানে রাজার পুত্র, তাকেই বলি আমরা রাজপুত। কবিগুরু কিভাবে বিচ্ছেদ করেন, কবি যোগ গুরু, তা তো বলেন না, কবিদের গুরু, তাকে বলে কবিগুরু। ঠিক আছে, জলদ কি বলে, জল যোগ দে বা জলদ, এভাবে বলি না তো, জল দেয় যে তার নাম হচ্ছে জলদ, জলদ, হ্যাঁ। জলধি একইভাবে, মহাযাত্রা, মহাকালের উদ্দেশ্যে যাত্রা, মহাযাত্রা। তার মানে সমাস সাধিত যে শব্দগুলা হয় এবং যাদের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা, তাদেরকেই কি বলে, যোগরূঢ় শব্দ, হ্যাঁ। যেমন জল দেয়, যে জল দেয় তাকেই জলদ বলবো নাকি? ঠিক আছে, তারপর যেমন জলধি, মহাযাত্রা, হ্যাঁ। মহাযাত্রার কিন্তু ওই যে ব্যুৎপত্তিগত আর ব্যবহারিক, মহাযাত্রা মানে আমরা কি কঠিন যাত্রা, হ্যাঁ, বড় সড়ো। কিন্তু মহাযাত্রার কিন্তু আর এক অর্থ হচ্ছে কি, আমাদের বুঝায় যে ওই যে, মানে কি মহাযাত্রা মানে কি, ওই মারা যাওয়া আর কি, যেটা আর কি বুঝায়। ঠিক আছে,
তো এখান থেকে একটু পড়বেন, তার এখানে হয়তো ডেসক্রিপটিভ আকারে দেওয়া আছে। হ্যাঁ, তো এখন আমি যে ওয়ার্ড গুলা যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো একটু বলি। আচ্ছা, তৎসম শব্দ বলার কিছু নাই, এগুলা বুঝতেই পারেন যে মূর্ধন্য স, মূর্ধন্য মূর্ধন্য ন, যুক্ত খ এগুলো যুক্ত থাকে, রি র রেফ থাকে, বাংলা মাস দিন, দিকের নাম, এগুলো সব তৎসম শব্দ। তারপর হচ্ছে তৎসম সন্ধি উপসর্গযোগে যেগুলো হয় সেগুলো তৎসম শব্দ হয়। তারপর ভূমণ্ডল বা মহাকাশের জাতীয় জিনিস, যাবতীয় জিনিস সব হচ্ছে তৎসম শব্দ। গুরু গম্ভীর ও দুর্ভদ্র যেগুলো দেখবেন মূর্ধন্য স, রেফ টেপ আবার উচ্চারণ, সব তৎসম শব্দ। ঠিক আছে। অর্ধ অর্ধ তৎসম খুবই সিম্পল কিছু আছে, নিমন্ত্রণ থেকে নেমন্তণ, গ্রাম থেকে গ্রাম, জন্ম নামে থেকে জনম, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, এগুলা হচ্ছে আমাদের কি শব্দ, আমাদের অর্ধ তৎসম শব্দ। ঠিক আছে। এরপরে আমাদের থেকে তদ্ভব। তদ্ভব তো বোঝেন আমাদের যেটা নর্মালি যে কর্ণ, কর্ণ, প্রাকৃত যেটা, এখান থেকে হচ্ছে কান, চর্মকার থেকে চর্ম আর, তদ্ভব হচ্ছে চামার, কর্মকার থেকে কামার, হস্ত থেকে হাত, এগুলো হচ্ছে নর্মালি আমাদের যে ভাষাটা তদ্ভব, এটাই হচ্ছে আমরা যেটা প্রচলিত আর কি ব্যবহার করি। হ্যাঁ, এরপর দেশি বা আদিবাসী ভাষা থেকে যেটা আগত সেগুলো হচ্ছে দেশি ভাষা। এখানে একটু মনে রাখবেন, হ্যাঁ, এটা একটা ছন্দ দিয়ে লেখা আছে যে কুড়ি একটা খুকি। হ্যাঁ, খুকির বয়স হচ্ছে 20। ঠিক আছে। সে খোপা ঝিঙ্গে কুলা ছাই কয়লা, এটা আসলে গল্পের মতো করে স্যার একটু বলছিল যে একটা খুকি 20 বছরে, সে খোপায় ঝিঙ্গে ফুল দিছে, হাতে কুলায় ছাই নিছে, নিয়ে কয়লা নিছে আর কি। তো তার স্বামী নতুন বিয়ে হয়েছে, সে হলো একটা ছোকরা, সে হচ্ছে ডিঙ্গি ডিঙ্গি চালায় আর কি। সে ডোবায় যায় চিংড়ি ট্যাংরা মাগুর, ঠিক আছে, কাতলার পোনা ধরে নিয়ে আসছে, এবং বাজার থেকে গন্ধ চাল নিয়ে আসছে, ডাল ধুন্দল এবং বাতাসা নিয়ে আসছে। এবং তার বউ কি করছে, ঢেকিতে, উনুনে, ঠিক আছে, চুলা ধামা পাতিল থানকুনি এগুলা ব্যবহার করে থানকুনি ঝোল রান্না করছে। এবং আমাদের এই ছোকরা সে ধুতি তোপর ঝোল ঢিল এগুলা ডাগর দিয়ে পেট পূজা করে খাইছে আর কি। মানে একটু ছন্দের মতো করে মুখস্থ রাখতে পারেন, তাহলে অ্যাটলিস্ট মুখস্থ না, একবার পড়লেও যেন এই ওয়ার্ড গুলা থেকে মনে থাকবে যেগুলা দেশি শব্দ। সে একটা 20 বছরের খুকি, সে খোপায় ঝিঙ্গে ফুল নিয়ে, হাতে কুলা নিয়ে, ছাই কয়লা। আর আমাদের ছোকরা সে ডিঙ্গি চালায়, ডিঙ্গি চালায় ডোবা থেকে চিংড়ি ট্যাংরা মাগুর কাতলা পোনা নিয়ে আসছে, গঞ্জ থেকে বা বাজার থেকে চাল ডাল ধুন্দল বাতাসা নিয়ে আসছে। এবং এগুলো সে আমাদের এই যে 20 বছরের খুকি ঢেকির উনান চুলা ধামা পাতিল এগুলো ইউজ করে থানকুনি ঝোল বানাইছে, এবং সে ধুতি তোপর পরে ঝোল ঢাল পিঠা পেট পুজো করে খাওয়া দাওয়া করছে আর কি। এইভাবে একটু মনে রাখতে পারেন। এরপর বিদেশি শব্দ। তো বিদেশি শব্দ তো বোঝেন, আরবি ফার্সি তুর্কি পর্তুগিজ ফরাসি ওলন্দাজ হিন্দি গুজরাটি বিভিন্ন শব্দ থেকে এই শব্দগুলো আসা আর কি আমাদের বাংলা ভাষায় আসছে। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরবি এবং ফার্সি ভাষাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর পর্তুগিজ, এই তিনটা ভাষা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরবি ফার্সি এবং কি এখান থেকে আর হচ্ছে পর্তুগিজ। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি একটু গল্প, প্রথম মনে হয়েছিল এই টেকনিক কাজে লাগবে না, বাট পরে দেখছি টেকনিকটা খুব কাজে লাগে আর কি। হ্যাঁ, তো এই আরবি ভাষাগুলা মুখস্থ রাখার জন্য একটা গল্প জাস্ট একটু মনে রাখবেন। হ্যাঁ, কারণ আরবি ফার্সি শব্দ সবচেয়ে বেশি আমাদের মিক্স আপ হয়। পরীক্ষায় এমন কোশ্চেন আসে যে আরবি না ফার্সি এটা বুঝতে আমাদের সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তো এখানে পড়বেন যে এক ফকির ছিল, সে ফকির মিসকিনদের এলাকায়, ফকির মিসকিন বুঝতে পারছেন, একটা গল্প, গল্প বলতেছি আরবি গুলা মনে রাখার জন্য, যে ফকির মিসকিনদের এলাকায় এক আহাম্মক আছে। এই আহাম্মক মেহমান খানা থেকে কিছু কাবাব গায়েব করলেন। কিছু কি করছে, কাবাব গায়েব করছে ফকির মিসকিনদের কিছু, কারণ ফকির মিসকিন এমনিতেই খাবার পায় না, তা বাট এরা ফকির মিসকিন অনেক ভালো। হ্যাঁ, তারা কাবাব খায় আর কি। তো এই ফকির মিসকিনদের এলাকার এক আহাম্মক আছে, তারা মেহমান খানা থেকে কিছু কি করছে, কাবাব গায়েব করলে আম জনতা, নর্মাল আম জনতা তাকে কামাল ও জামাল মক্কেলের কাছকে, সরি কি বললাম, জনতা তাকে খাতির করে, খাতির মানে বোঝেন তো, ইচ্ছা মতো পিটায়া মহকুমার আদালতে দিল। তার মানে কি হয়েছে, ফকির মিসকিনের এলাকা থেকে এক আহাম্মক তাদের মেহমান খানা থেকে কিছু কাবাব খাইছে, কাবাব গায়েব করছে। এর ফলে আম জনতা তাকে খাতির করে মানে কি ইচ্ছা মতো মারধর দিছে, দিয়ে মহকুমার আদালতে দিল, আদালতে নিয়ে গেল। কিন্তু উকিল কামাল ও জামাল, আমাদের উকিল কামাল আর জামাল এই মক্কেলের কাজকে হালাল করার জন্য, মক্কেল মানে বুঝছেন তো, এই যে আহাম্মক, আহাম্মকের কাজকে হালাল করার জন্য
নকল হারাম কিসসা কাহিনী বানায়, কিছু নকল হারাম কিসসা কাহিনী বানাই দিল। এতে মুক্তার মুন্সিদের চেষ্টায় হাকিম সাহেব মামলা খারিজ করে দেন। এই মুক্তার মুন্সিদের চেষ্টায় এই কিসসা কাহিনী শুনে হাকিম সাহেব কি করলো, মামলা খারিজ করে দিল। এতে আম জনতার মেজাজ খারাপ হয়ে গেল। তারা আসল আদালতে শাস্তি দাবি করলে তুলকালাম কাণ্ড ঘটে। ঠিক আছে, এরপরে রায় ফরমানের দিন, যেদিন রায় ফরমান করা হবে, অনেক ইনসান শরিক হয়। অনেক ইনসান শরিক হলো এবং হাকিম তার নিজের কুরসিতে বসে কানুন কিতাব দোয়াত কলম দিয়ে লিখে জানালেন যে আগের রায় বন্ধ, মানে বা রদ, এবং নগদ কিংবা বাকিতে জরিমানা দিতে হবে। আরো বললেন, ইসলাম ও হাদিসের রীতিতে কিয়ামত ও জাহান্নামের শাস্তি থেকে মাপ পেতে তসবিহ গুনে গুনে তওবা করতে হবে। এই গল্পটা 3-4 বার পড়বেন। এখন শোনেন, এই যে ফকির মিসকিন, এটা আরবি শব্দ। আহাম্মক আরবি শব্দ। কাবাব আরবি শব্দ। আমজনতা, তাকে খাতির করে মহকুমা, এই মহকুমা আরবি শব্দ। আদালত আরবি শব্দ। উকিল আরবি শব্দ। মক্কেল আরবি শব্দ। ঠিক আছে, হালাল আরবি শব্দ। ঠিক আছে, তারপর কি নকল, এতে মুক্তার আরবি শব্দ। মুন্সি আরবি শব্দ। ঠিক আছে, তারপর হচ্ছে আদালত তো বললাম, শাস্তি, তুল কালাম আরবি শব্দ। ফরমান আরবি শব্দ। ইনসান আরবি শব্দ। হাকিম আরবি শব্দ। কুরসি আরবি শব্দ। কানুন আরবি শব্দ। কিতাব, দোয়াত, কলম সব আরবি শব্দ। ঠিক আছে, আগের এই যে নগদ বাকি জরিমানা দিতে হবে, আরো বলে ইসলাম, হাদিস, কিয়ামত, জাহান্নাম। ঠিক আছে, তারপরে তসবি, হ্যাঁ, তওবা, এগুলা সব হচ্ছে আরবি শব্দ। তার মানে আপনি শুধু মনে রাখবেন, আরবি শব্দ মানে হচ্ছে ওই যে ফকির মিসকিনদের এক জায়গা থেকে এক আহাম্মক কাবাব চুরি করছিল, এটা হচ্ছে আরবি। হ্যাঁ, এই শব্দগুলো আরবি। তার মানে মনে রাখবেন যে এই আর এরা কি করছিল, এই যে আদালতে তুলছিল, তারপর রায় ফরমান হয়েছে, এখানে ঝামেলা পাকাইছিল, হালাল হারামের কিস্সা কাহিনী করছে। ঠিক আছে না? এইভাবে 2 বার রিডিং করবেন, দেখবেন আরবি শব্দগুলো আপনার মাথায় আসবে। তাহলে ফার্সি শব্দের জন্য আর একটা গল্প, এই 2টা গল্প মনে থাকলে আপনার শেষ। হ্যাঁ, তো এইটার জন্য আলাদা গল্প। যেমন দৌলতের দপ্তরে চশমা কারখানার দোকানদারের বালিশ, তোশক, বিমার কাগজ, মেথর চুরি করে। একটা মেথর আছে, এই মেথর কি করছে, দৌলতের আমাদের দপ্তর ছিল, তার চশমা কারখানার দোকানের কিছু বালিশ, তোশক এবং বিমার কাগজ এই মেথর কি করে, চুরি করে। এখন বাদশার দরবারে সেই তারিখে এই দৌলত কি করলো, যা নালিশ ফরিয়াদ করলো এই মেথরের নামে। তাহলে আগের কাহিনী, আরবির কাহিনী ছিল কাবাব চুরি করার কাহিনী, এবং আদালতে কিন্তু আসছে ওই ঘটনাটা। বাট ফার্সি শব্দের এই ঘটনাটা কি, এই দৌলতে চশমার কারখানার তোশক, বালিশ সেগুলা চুরি করছে এক মেথর, এবং সেটা সে বাদশার দরবারে। তার মানে আগের বিচার হয়েছে কোথায়, আদালতে, এবার বিচার হবে কোথায়, বাদশার দরবারে। ঠিক আছে, এবং বেগম সাহেবা জবানবন্দি ও দস্তখত রেখে রসদ সুদ সহ ফিরিয়ে দিলেন। মজুর সর্দার আন্দাজে বলেন, বদমাশ মেথর জিন্দা জানোয়ারের নমুনা আমদানি রপ্তানি করে বেশ হাঙ্গামা লাগিয়েছে। এমনকি বাজারের খরিদে গিয়ে পাইকারি ও খুচরা হারে বিরিয়ানি, ময়দা, মোম, পোলাও, মুরগি, সবজি, রেশম, জামদানি হামেশাই বস্তায় করে রোজই হাজারে হাজারে চুরি ও চাঁদা নেয়। তার মানে মজুর সর্দার এ আবার আন্দাজ এখন বলতেছে, এই ব্যাটটা মেথর ভালো না, এ জিন্দা জানোয়ার, মানে যে জানোয়াররা জ্যান্ত, তাদের এই জিন্দা জানোয়ারের কি করে, নমুনা আমদানি রপ্তানি করে। মানে কি, ওই যে তাদের কাপড় কি বলে ওটাকে, চামড়া আমদানি রপ্তানি করে, বেশ হাঙ্গামা লাগিয়েছে আর কি, এই যে কি বলে এই মেথড। এমনকি বাজারের করতে গিয়ে পাইকারি খুচরা হারে বিরিয়ানি, রমজানি এগুলা মানে কম দামে কিনে সে বেশি দামে বিক্রি করে, এই হিসাবেও তার ইয়ে আছে আর কি। এবং বস্তায় করে রোজই হাজার হাজার চুরি ও চাঁদা নেয়। বাদশাহ বলেন, খোদার বান্দা আদমিরা দোজখের গুনাহ না করে নামাজ ও রোজার মাধ্যমে বেহেশতের ফেরেশতা ও পয়গম্বরের দেখা পেতে পারে। বাদশাহ মেথরের মজুরি ও চাকরি বরখাস্ত করলেন এবং গোয়েন্দা ও সিপাহী ও দারোয়ানকে কোন রকম সুপারিশ ও তোষামত ছাড়া সরকার সরাসরি মেথরকে আয়নাযুক্ত লাল সবুজ জিঞ্জিরে বন্দি করে আদেশ দেন। তার মানে এটা 2 বার এমনি রিডিং করবেন। কেন বললাম, এই গল্পটা মনে হইলে এমনি হবে, বাজার সদাই যত কিছু আছে, সবজি, জানোয়ার, জন্তু, হাঙ্গামা, এই যে কি বলে, নালিশ ফরিয়াদ, বাদশাহ, বেগম সাহেবা জবানবন্দি, দস্তখত, গোয়েন্দা, সিপাহী, দারোয়ান, জিনজির বন্দি, এগুলা সব কি শব্দ, ফার্সি শব্দ। এই চশমা কারখানা, দপ্তর, দৌলত, তোশক, বিমা, কাগজ, মেথর সব এগুলা কি শব্দ, ফার্সি।
তার মানে এই যে এগুলা যেগুলো আসলো এই রিলেটেড, সেগুলো হচ্ছে ফার্সি শব্দ। আর ওই যে কাবাব চুরি করে আমাদের কি মক্কেল কি করছে, আদালতে গেছে, এগুলো হচ্ছে ফার্সি, ঠিক আছে। তো আর পর্তুগিজ শব্দ আমাদের এখানে, পর্তুগিজ শব্দ এগুলা একটু মুখস্থ করবেন, হ্যাঁ। পর্তুগিজ পাদ্রি, এই যে সাবি গুদাম, এই গল্পটাও একবার পড়বেন, আশা করি এই শব্দটা মুখস্থ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের শব্দের আর কি ক্লাস। এখান থেকে এই বিদেশি শব্দটা মেইনলি আরবি ফার্সি শব্দ একটু ভালো করে পড়বেন, আর পর্তুগিজ, এই তিনটা পড়লেই আসলে হয়। আর বাংলা সেকেন্ড পেপার বই যদি দেখতে পারেন, বাকিটা হয়ে যাবে। এখানে আসলে তুর্কি আছে, তুর্কি এত লাগে না, 9-10 বই থেকে। এখানে যেমন তুর্কি, হিন্দি কিছু দেওয়া আছে, 9-10 বই থেকে যে 4-5টা করে আছে, এই যেমন এই যে এই কয়টা পড়লেই হবে। গুজরাটি শব্দ যেমন হরতাল, গুজরাটি শব্দ। চীনা শব্দ চা, চিনি, লিচু, এগুলা চীনা শব্দ। মায়ানমারের শব্দ কি লুঙ্গি, ঠিক আছে, ফুঙ্গি, এগুলা মায়ানমার। স্প্যানিশ শব্দ তালাক। তারপরে মেক্সিকান শব্দ চকলেট। মালয় ভাষার শব্দ সাগু, গুদাম, হ্যাঁ। এরপর হিন্দি ভাষা চাচা, ঠিক আছে। এই যে পানি, এগুলা সব হিন্দি শব্দ, এগুলা এখানে লেখা আছে। তো এখান থেকে এই স্লাইডটা একবার জাস্ট দেখবেন। আর বাক্য, বাক্য খুব একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ। সরল বাক্য, জটিল বাক্য, এটা তো আপনারা জানেন, অব্যয়যুক্ত থাকলে, ইংলিশে পড়ছেন না, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই তিনটাই আসলে বাক্য। তো বাক্য খুব একটা আসে না পরীক্ষায়। তো বাক্য নিয়ে কনসার্ন না, জাস্ট লাগছি একবার জাস্ট রিডিং করবেন, হ্যাঁ। বাক্য খুব একটা আসে না পরীক্ষায়। আর বাক্যের যে তিনটা গুণ থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, ওই তিনটাই শুধু এখানে পড়ার মতো আছে, হ্যাঁ। যে একটা বাক্য যদি অসম্পূর্ণ থাকে, তাহলে ওই বাক্যটা আকাঙ্ক্ষা থাকে। যেমন আমি ভাত খেয়ে, খেয়ে কি করব, তার মানে এই বাক্যের আকাঙ্ক্ষা নাই। এখন সুশৃঙ্খল পদবিন্যাস, যেমন সুশৃঙ্খল পদবিন্যাস যদি না থাকে, তাহলে বাক্যের আসক্তি নাই। যেমন সুশৃঙ্খল পদবিন্যাস কি, যেমন আমার বাবার নাম মফিজ, যদি কেউ বলে, এখন যদি বলে মফিজ বাবার আমার নাম, তার মানে কি বাক্যের কোনো সুশৃঙ্খল পদবিন্যাস নাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেভাবে বললে, যেমন আই ইট রাইস, আই রাইস ইট, রাইস আই ইট, এইভাবে বললে তো আর কি হবে না, সুশৃঙ্খল পদবিন্যাস হলো না। যদি এটা না থাকে, তার মানে বাক্যটা কি হবে, আসক্তি হারাবে। আর যোগ্যতা মানে কি, অর্থগত ভাবগত মিলবন্ধন থাকবে, তার মানে এমন কথা বলতে হবে যেটার অর্থগত ভাবগত মিলবন্ধন আছে। যেমন যদি আপনি বলেন মানুষ আকাশে ওড়ে, ঠিক আছে, পাখি ঘাস খায়, ঠিক আছে, গরু মাংস খায়, এগুলা কথা মানে কি, তার মানে অর্থগত ভাগবত মিলবন্ধন নাই, তার মানে বাক্যের হচ্ছে যোগ্যতা নাই, ঠিক আছে। মানে অসম্ভব বাগধারা, বাহুল্য দোষ বা গুরু চণ্ডালী যে দোষ, এগুলো যদি হয়, তাহলে বাক্যতার যোগ্যতা হারাবে। একটা সার্থক বাক্যের তিনটা গুণ থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই গুণগুলা যদি না থাকে, তাহলে বাক্যতার সার্থক বাক্য আমরা বলতে পারবো না। এখন যেমন যেমন মেয়েটি মাঠে বসে, আকাঙ্ক্ষা এখানে আছে। জানি সব না আমরা সবাই, এটা হয়েছে কোনো বাক্য, কোনো কি নাই, সিরিয়াল নাই, তার মানে কি সে আসক্তি হারায় ফেলছে আর কি এখানে, হ্যাঁ। সে আকাশে মাছ ধরে, এটা হইল বাক্য, এটা বিশ্বাস করবে কেউ, তার মানে অসম্ভব জিনিস, এটা যোগ্যতা আর কি, ঠিক আছে। আমার হৃদয় সাগরে তুমি উড়িছো দিবানিশি, যোগ্যতা নাই, হৃদয়ে আবার সাগর হয় নাকি, হ্যাঁ, সেই সাগরে আবার তুমি উঠতে পারো, এগুলা তো আকাশ কুসুম চিন্তা আর কি, ঠিক আছে। অম্বরে আজ অসীম রহস্য, হ্যাঁ, এগুলা তার মানে দুর্বোধ্য বাক্য বা বাগধারার ভুল, ঠিক আছে। আকাশ ফুল চিন্তা করো না, আকাশ ফুল তো হবে না, আকাশ কুসুম হবে, তাই না। তো এই চিন্তাগুলা যদি হয়, তাহলে এখানে আমাদের এই জিনিসগুলো হবে আর কি, ঠিক আছে। তো এইটুকু আপনারা, এগুলো দরকার নাই, যে বিবৃতি, আবেগ, সুযোগ, ইচ্ছা, কোনো দরকার নাই, আপনারা শুধুমাত্র এই জিনিসটুকু পড়বেন, বাক্য থেকে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই যে এইটুকু পড়লেই হবে আর কি। তো এই হচ্ছে আজকের পড়াশোনা আর কি, ঠিক আছে। বাংলা আমরা তাহলে প্রাচীন যুগ পড়লাম, মধ্যযুগ এবং আধুনিক যুগের অল্প একটু পড়ছি। আর ব্যাকরণে পড়লাম ধ্বনি পরিবর্তন, আর হচ্ছে শব্দ, হ্যাঁ, আর এই বাক্যর মধ্যে একটু পড়লাম। আর ওই যে পাঁচটা পাঁচটা করে প্রতিদিন, এই 6 দিনে পাঁচটা পাঁচটা করে আমরা কি পড়বো, প্রতিদিন 5টা করে, 5 6 30টা করে বাক্য সংকোচন, এক কথায় সরি, বাগধারা, বিপরীত শব্দ এবং হচ্ছে সমার্থক শব্দ পড়বো। তাহলেই দেখবেন ইনশাল্লাহ একটু পড়াশোনাটা হবে আর কি। এই হচ্ছে আমার আজকের ক্লাস আর কি। কারো কোনো কোশ্চেন আছে?